হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় ছোঁয়া চ্যানেল ডায়েরিটিতে আপনাদের স্বাগত। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন স্বাদের ভিন্ন ভিন্ন গল্প পেতে এবং শুনতে আমাদের হৃদয় ছোঁয়া চ্যানেল ডায়েরিটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। জানি না কোন রাক্ষসের সাথে আমার বিয়ে দিয়ে আমার গলায় ঝুলিয়ে দিল। হায় আমার কপাল। হ্যাঁ মিস্টার, রাক্ষস কাকে বলছেন? আর এই কাজটা না মোটেও ঠিক করেন নাই। এই যে ফুল টুল দিয়ে সাজানো, আমার এই ফুলে অ্যালার্জি আছে। আমার কোনো শখ নেই এই ফুলের মধ্যে বসে থাকার। এই যে আমার কোনো শখ নাই তোমার জন্য ফুল দিয়ে সাজানোর। আমার সাধ্য হতো যদি আমি তোমার জন্য ফুল না কাঁটা দিয়ে ঘর সাজাতাম, বুঝলে মেয়ে? আর তাছাড়া এই যে ঢং করা বন্ধ করো, এইসব ফুল আর্টিফিশিয়াল, তাই ঢং করা বন্ধ করো। নকল ফুল? তো আমার বারবার হাঁচি কেন আসছে? কারণ ঢঙের কোনো ওষুধ নাই, সেই জন্য। নিজের পকেট থেকে একটি বক্স বের করে, তার থেকে বের করে খুব সুন্দর দুটি পায়েল। পায়েল দুটো সামনে ঝুলাতে ঝুলাতে বলে, বাই দ্য ওয়ে, মা বলেছিল নতুন বউয়ের মুখ দেখলে কিছু দিতে হয়। কি সুন্দর এইগুলো, তোমাকে দেওয়া যাবে না। এইগুলো আমি আমার পছন্দের বউ যে হবে তাকে দেওয়ার জন্য খুব যত্ন করে রেখে দেব। ও আচ্ছা, তবে ওই পেতনিটাকেই বিয়ে করতেন, আমাকে কেন বিয়ে করতে গেলেন? ও নিশ্চয়ই ছাকা দিয়েছে, আর দিবেই তো। আপনার মতো এই ঝামেলাটাকে কে ঝুলবে? কি এই ঝামেলা কাকে বলছেন? শুধুমাত্র মায়ের কথায় ফেঁসে গেছি। তা না হলে আপনার মতো মেয়েকে কে বিয়ে করে? তাছাড়া আপনার মতো মেয়ের চেহারা দেখার ইচ্ছেও আমার ছিল না। ও আচ্ছা, আপনি আমার এতটা কাছে এসে কেন বসছেন? যান, দূরে যান, আর দূরে যেয়ে বসেন। ও ম্যাডাম, এটা না আমার বেড, আমার রুম, আমি কেন যাব? তোমার মন চাই তো তুমি যাও। শুক্রিয়া করো যে তোমাকে আমি বিয়ে করেছি। ও হ্যালো মিস্টার, এই তো ভুল করেছেন। আমাকে যদি আপনি বিয়ে না করতেন তাহলে তো আমি ওই সানিকেই বিয়ে করতাম। উফ, আপনার জন্য আমার সেটাও হলো না। ফর ইউ কাইন্ড ইনফরমেশন, আমি না ওই সানিকেই ভালোবাসি, ওকেই বিয়ে করব। ও ম্যাডাম, আপনিও শোনেন, আমিও একজনকে ভালোবাসি, ফারা নাম তার, আর ওকেই বিয়ে করব। আর হ্যাঁ, ডয়ারে ওষুধ আছে, খেয়ে নেবেন, হাঁচি বন্ধ হয়ে যাবে। আরেকটা কথা, আমি চেঞ্জ করতে গেলাম, ততক্ষণ বের হবেন না যতক্ষণ আমি না বলি। আরেকটা কথা, এই বেডের আশেপাশেও আসবেন না, আর আমার দিকে তো ভুলেও তাকাবেন না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তারপর চলে যায় অনুভব। ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে তুবা ঘুমোচ্ছে। সেই দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে থাকে, ওয়াও, মানতে হয় তুমি অনেক সুন্দর, কিন্তু মুখ দিয়ে যখন কথা বের হয় মনে হয় কাছের মতো ধারালো, কেচড় কেচড় করে কাটতেই থাকে। কিন্তু আমার চোখ যে এই মেয়ের দিক থেকে সত্যিই সরতে চাইছে না কেন? আরে অনুভব, চোখ সরিয়ে নে, নয়তো মহারানী জেগে গেলে তোর 12টা বাজিয়ে দেবে। কে জানে কোন শানি তার মনের মধ্যে বাস করছে। তুবা হঠাৎই জেগে উঠে এইভাবে অনুভবকে তাকিয়ে থাকতে দেখেই চৌড়ে উঠে বসে। এই মিস্টার, লজ্জা করে না একটা মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতে? ও হ্যালো ম্যাডাম, আমি আপনার দিকে না, ওই বালিশের দিকে তাকিয়েছিলাম। কোনো লাভ নেই, এই বেডের কোনো কিচ্ছু ওখানে যাবে না, একটা কিছুও না। কেন, কি কারণে আসবে না? আমার রুম, আমার বেড, আমার সব কিছু, আর আমার সাথে কিছু শেয়ার করবে না বলে কি এই মেয়ে? খবরদার, একদম সোফায় যে বসেন, এখানকার কোনো কিছু ওখানে যাবে না। আর বেশি কিছু বললে আমি এখন চিৎকার শুরু করব। ফাজিল মেয়ে, তোমাকে দেখে নেবো আমি। বলে সে সোফায় চলে যায়। তখনই তুবা বলে, ও হ্যালো, ফাজিল কাকে বলছেন? সোফায় শুয়ে ইচ্ছে করেই নাক ডাকতে থাকে অনুভব, তাও আবার বেশ জোরে জোরে। যেখানে একটু শব্দ হলেই তুবা ঘুমাতে পারে না, সেখানে এই লোক এত জোরে জোরে নাক ডাকছে। তারাও, তুমি আমাকে জ্বালাচ্ছ এত জোরে জোরে নাক ডেকে।
তোমার নাক ডাকা আমি বন্ধ করছি। ইচ্ছে করেই আমার ঘুমটা নষ্ট করছো। মনে করেছো আমি কিছু বুঝি না, তাই না? বলেই সে এদিক সেদিক কিছু খুঁজতে থাকে। তারপর তার চোখে পড়ে ড্রেসিং টেবিলের উপরে কাপড় রোদ দেওয়ার ক্লিপ। তুবা ওই ক্লিপটা নিয়ে অনুভবের নাকে লাগিয়ে দেয়। তখনই ধরফরিয়ে ওঠে অনুভব। নাক থেকে ক্লিপটা খুলে বলে, ওরে, আমাকে মেরে ফেললো রে! কি ডাকাত মেয়ে রে বাবা! আরে, কে কোথায় আছো? এই ডাকাত মেয়েকে আমার থেকে সরাও। এ আমাকে মেরে ফেলবে। কালকের খবরের কাগজে ইয়া বড় বড় করে লেখা হবে, বাসর রাতে বইয়ের নম স্বামী নিহত। এই দাঁড়ান দাঁড়ান, বলেন নবস্বামী মানে কি? এই মেয়ে বিয়ের রাতে বউকে যদি নববধূ বলে, তবে ছেলেদেরকে নবস্বামী বলবে না কেন? ও আচ্ছা, লজিক তো ভালোই জানেন। হ্যাঁ, তারপরে বলেন। বিস্তারিত। কাপড় রোদ দেওয়ার ক্লিপ নাকে দিয়ে দম বন্ধ করে স্বামীকে নিহত করেছে নববধূ। তো কারণটা কি লেখা থাকবে? অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে অসহায় ফেস করে বলে, সেটা তো জানি না। ও আচ্ছা, সেটা জানবেন কি করে? কারণ সেটা তো নিজের, এই জন্যেই ভুলে গেছেন। ও মিস্টার, অত জোরে জোরে কেন নাক ডাকছিলেন? আপনার ভাগ্য ভালো যে আমার হাতের কাছে কোনো ছুরি ছিল না। ছুরি, কাঁচি, ব্লেড কিছু থাকলে তখনই আমি আপনার নাকটা কেটে দিতাম, বুঝতে পেরেছেন? একবার যদি শুধু আপনার নাক ডাকার একটু শব্দ পাই, তবে আপনার নাক তো যাবেই যাবে, সাথে আমি আপনার। বলো, শেষ করো কি আমার। তুবা মুখটা ভেঙচি দিয়ে কম্বলটা গায়ে দিয়ে চুপচাপ চোখ বন্ধ করে ফেলে। অনুভব তুবার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে সোফায় শুয়ে পড়ে। সকাল হতেই খুব জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে কেউ একজন। 2-3 বার ধাক্কা দেওয়ার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই, তখন সে কান পেতে দরজার মধ্যে কিছু শোনার চেষ্টা করে। আর তখনই ধরফরিয়ে যে ভিতরে পড়ে। ধারাম করে শব্দ হওয়াতে অনুভব সোফা থেকে উঠে চোখ ডলতে ডলতে বলে, এই বোম বাস্ট হলো কোথায়? তখনই তাকিয়ে দেখে সামনে মেঝের মধ্যে পড়ে আছে রাবেয়া। রাবেয়া হচ্ছে অনুভবদের বাড়ির খুব পুরনো কাজের মেয়ে, যার নাকি সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলার অভ্যেসটা খুব বেশি। রাবেয়া মেঝে থেকেই অনুভবের দিকে তাকিয়ে বলে, ভাইজান, আপনি এই সোফার মধ্যে কি করতেছেন? ভাবি খাটের মধ্যে, আর আপনি সোফার মধ্যে, এটা কেন? অনুভব রাবেয়ার দিকে তাকিয়ে বলে, আগে তুই বল, তুই এই মেজের মধ্যে কেন? তুই মেজের মধ্যে কি করছিস? না মানে ভাইজান, খালাম নাই আপনা ঘরে ডাকতে পাঠাইছিল। আমি কয়বার দরজার ভিতর নক করলাম, আপনা ঘরে কোনো সারা শব্দ নাই, তাই আমি দরজার মধ্যে কান লাগায় শুনতেছিলাম ভিতরে আসলে কি হইতেছে। আপনারা মনে হয় কালকা রাতে দরজায় সিটকানি ভিতর থেকে লাগাইতে ভুইলা গেছেন, এর জন্যই তো আমি ধরাম করে মেঝেতে পইরা গেলাম। আমার কোমরটা। তার আগে কন তো ভাইজান, আপনি সোফার মধ্যে, ভাবিজান খাটের মধ্যে, এটা কেন? অনুভব রাবেয়াকে ধমক দিয়ে বলে, এত কথা তোর কেন জানতে হবে? যা তুই। আমি না জানলে চলবো? তাই আমি কিন্তু কাউরে কিছু কমু না। তাই ভাবিজানরে ডাইকা দেন, আর আপনারা তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আসেন, খালাম্মায় তাড়াতাড়ি যাইতে বলছে। বলেই রাবেয়া নিচে চলে যায়। এইদিকে রাবেয়ার চেঁচামেচি আর অনুভবের কথা শুনে ঘুম থেকে উঠে বসে চোখ মুছতে মুছতে তুবা বলতে থাকে, এত চেঁচামেচি কিসের সকালবেলায়? দিল আমার ঘুমটা নষ্ট করে। আমি একটু আরাম করে ঘুমাচ্ছিলাম। অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে বলে, আরামের ঘুম হারাম করে এখন সুন্দর মতো ফ্রেশ হয়ে নিচে চলুন, মা ডাকছে। তা না হয়তো কিন্তু খবর করে ছেড়ে দেবে। সকাল হয়ে গেছে, কখন হলো? সকাল হয়নি ম্যাডাম, অলরেডি 9টা বেজে গেছে। আর কখন হয়েছে সেটা আপনাকে আপনার শাশুড়ি দেখাবে। ফ্রেশ হয়ে নিচে চলুন, তারপর। বলেই অনুভব ওয়াশরুমে চলে যায়। তুবা খাটের উপরে বসে চোখ মুছতে মুছতে বলে, ও গড, 9টা বাজে। কি করব এখন? কাল তো সবাই পই পই করে বলে দিয়েছিল খুব ভোরে ঘুম থেকে উঠে যেতে। কি করব আমি, আমার যদি ঘুম না ভাঙে? বলেই সে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। যেই দেখে ওয়াশরুমের দরজা বন্ধ, তখনই সে ওয়াশরুমের দরজায় টোকা দিতে শুরু করে। ভেতর থেকে অনুভব চেঁচিয়ে বলে, এই কে? এমনভাবে দরজা কেন ধাক্কাচ্ছ? তখনই তুবা রেগে গিয়ে বলে, এই জিনিসটা, সে কখন ওয়াশরুমে গেলেন?
এখনো বের হচ্ছেন না কেন? যদি আজকে সারাদিন আপনার ওয়াশরুমের ভিতরে থাকার চিন্তা ভাবনা আছে নাকি? তাড়াতাড়ি বের হন বলছি। এই গুন্ডি মেয়ে, এতক্ষণ খবর ছিল না? হ্যাঁ, পরে পরে ঘুমাবে। আর এখন আমি যেই ওয়াশরুমে আসলাম, আর এখন তোমার প্রয়োজন পড়েছে। দাঁড়িয়ে থাকো, আমি বের হব, তারপর আসবে। এখন বের হন বলছি, নয়তো আমি দরজা ভেঙে তারপরে ভিতরে আসবো। আর নয়তো চেঁচামেচি শুরু করব, তখন সবাই উপরে চলে আসবে। অনুভব টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে বের হয় আর বলে, অসভ্য ফাজিল গুন্ডি মেয়ে কোথাকার। তখনই যেন তুবার মেজাজ গরম হয়ে যায়। তুবা তেড়ে এসে অনুভবের সামনে দাঁড়িয়ে কোমরে এক হাত দিয়ে আরেক হাত অনুভবের বুকে মধ্যে ধাক্কা দিয়ে বলে, এই যে মিস্টার, বলি আপনি কোন সাহসে আমাকে গুন্ডি মেয়ে বলছেন? অনুভব তখন তুবার হাতটা চেপে ধরে বলে, এই আমার বুকের মধ্যে হাত দিয়ে কথা বলছো এই সাহসে? তখনই তুবা থতমত খেয়ে লজ্জা পেয়ে ওয়াশরুমে চলে যায়। অনুভব মনে মনে বলে, গুন্ডি হও আর যাই হও, লজ্জা পেলে কিন্তু তোমাকে বেশ ভালোই লাগে। নিচে ডাইনিং টেবিলে অপেক্ষা করছিল সবাই, আর তখনই ওরা সিঁড়ি বেয়ে নামছে। সবাই ওদের দিকে তাকিয়েই বলে ওঠে, চলে এসেছে নববরবধূ। টেবিলের কাছে আসতেই চেয়ার থেকে ফেন্সি বলে ওঠে, নতুন বউ সকাল সকাল টেবিলে আসার কথা, সেখানে বেলা বাজে 9:30। এখনো কি পরে পরে ঘুমাচ্ছিলে নাকি? তোমাকে কি কেউ বলেনি যে শ্বশুরবাড়িতে নতুন বউদের সকাল সকাল উঠে রেডি হয়ে নিচে আসতে হয়? আর তখনই অনুভবের মা ফারিয়া জামান ফেন্সির দিকে তাকিয়ে বলে, বুড়ো মানুষের মতো কথা বলছো কেন? তুমি ছোটদের মতো চুপ থাকো। মামিমা, আমি তো জাস্ট সত্যি কথাটাই বলেছিলাম। বাড়ির বউ এত দেরি করে টেবিলে আসলে? তখনই ফেন্সির সাথে সাথে ফেন্সির মা ডায়না বলে, ভাবি, তুমি ওকে চুপ করাচ্ছ কেন? ও তো ভুল কিছু বলেনি। আমারও তো একই কথা। নতুন বউ সকাল সকাল নিচে চলে আসবে, তা না করে এত বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমালে ব্যাপারটা কেমন দেখায় না? তখনই ফারিয়া জামান বলেন, আমার ছেলের বউ, আমি যেখানে কিছু বলছি না সেখানে তোমরা কেন এত কথা বলছো? ও আমার ছেলের বউ না, ও আমার মেয়ে। তাই আমার মেয়ে কখন ঘুম থেকে উঠবে আর কখন নিচে আসবে সেটা না হয় আমাকেই বুঝতে দাও। তখনই দুই মা মেয়ে মুখ ভেঙচি দিয়ে খাবার খেতে শুরু করে। আর ফেন্সি রাগে মুখটা লাল করে মনে মনে বলতে থাকে, ইস রে, যত সব ঢং! আমিও দেখব অনুভবের সাথে এই মেয়ে কতদিন সংসার করে। কারণ অনুভবকে আমি সেই ছোটবেলা থেকে পছন্দ করি। অনুভব শুধুই আমার হওয়ার কথা ছিল, আর কারো না। যেভাবেই হোক আমি তো অনুভবকে আমার করেই ছাড়বো। আসলে ফেন্সি হচ্ছে অনুভবের ফুফাতো বোন। ফেন্সি আর তার মা এতদিন আমেরিকাতেই ছিল, 4 মাস যাবৎ বাংলাদেশে এসেছে। অনুভবদের বাড়িতেই থাকছে আপাতত। অনুভব বাহিরে পড়াশোনা করার সময় ফেন্সিদের বাড়িতে বেশ কয়েক বছর ছিল, আর তখন থেকেই ফেন্সি অনুভবের প্রতি ভীষণভাবে দুর্বল ছিল। কিন্তু অনুভব কখনো ফেন্সিকে সেভাবে দেখেনি। সে তো ফেন্সিকে ছোট বোনের মতো স্নেহ করত। ফারিয়া জামান তোমার দিকে তাকিয়ে বলতে থাকে, বিয়ের প্রথম সকাল, আজ তুমি সালোয়ার কামিজ কেন পরেছো মা? আসলে মা, আমি তো শাড়ি পরতে পারি না, সেই জন্য। ও আচ্ছা, তুমি আমাকে বলতে আমি কাউকে উপরে পাঠিয়ে দিতাম, তারপর তোমাকে শাড়ি পরিয়ে দিয়ে আগামীকাল তোমাদের রিসেপশন। আজকে দিনটা রেস্ট নাও, আর হ্যাঁ, ব্রেকফাস্ট শেষ করে আমার রুমে এসো। ঠিক আছে মামনি, আমি আসছি। ওদের খাবার মধ্যেই অনুভবের ফ্রেন্ড রিশাদ চেঁচাতে চেঁচাতে ভিতরে প্রবেশ করতে থাকে। অনুভব রেশাদের দিকে তাকিয়ে দেখে রেশাদের হাতে ইয়া বড় বড় 2-3টে প্যাকেট। মনে হচ্ছে যেন প্যাকেটের ভারে নুয়ে যাচ্ছে। তখনই অনুভব বলতে থাকে, হাই রিশাদ, তোর মাথার ওপর এত বড় বড় বস্তাগুলো কে চাপিয়ে দিল? তুই ভাই কোনো কথাই বলিস না। তুই তো দিব্যি আরামে বিয়ে করে বউ নিয়ে ঘুমাচ্ছিস, আর আমাকে দিয়ে কামলা খাটাচ্ছে আন্টি। এই আমার কপালটাই পোড়া, বুঝলি? তোর খবর আছে, দাঁড়া, তোকে তো আমি দেখে নিব পরে। আগে এইগুলো আন্টিকে বুঝিয়ে দিয়ে আসি। রিশাদের কথা শুনে তুবা মুচকি মুচকি হাসতে থাকে। আর তখনই রিশাদ খেয়াল করে তুবা হাসছে। রিশাদ বলে, হাসো হাসো, বেশি করে হাসো। অন্যের কষ্ট দেখে হাসতে খুব মজা লাগে। সময় আসুক, আমিও হাসবো, দেখে নিও। তুবা খাবার শেষ করে ফারিয়া জামানের রুমের দরজায় এসে বলে,
মা, আসতে পারি? অবশ্যই অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। মায়ের রুমে আসতে মেয়েদের অনুমতির প্রয়োজন হয় না। তখনই তুবা ভেতরে প্রবেশ করে। ফারিয়া জামান তুবাকে 2 হাত ধরে কাছে নিয়ে বসিয়ে বলে, তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? তবে আমি বুঝতে পারছি না, আমার ছেলের সাথে অ্যাডজাস্ট করতে তোমার একটু সময় লাগবে। কিন্তু সত্যি বলছি, আমার ছেলেটা হিরের টুকরো। ওর মনের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা নেই। ও তোমাকে প্রচুর ভালোবাসবে। শুধু তুমি ওর সাথে একটু মানিয়ে নিও। আর তাছাড়া বিয়ের আগে তো আমি তোমাকে সব বলেছি। তুমি ওকে যেভাবেই হোক কাজের দিকে দাবিত করার চেষ্টা করবে। আর সেজন্য তো তোমাকে আমার মেয়ে বানানো। ওকে মা, আমি আপনাকে যেমনটা বলেছি তাই করব। আপনি দোয়া করবেন আমি যেন আপনার কথা রাখতে পারি। তারপর ফারিয়া জামান তুবার হাতে 3টা বক্স দিয়ে বলে, এগুলো তোমার দাদা শ্বশুর আমাকে দিয়েছিল। গহনা আজ থেকে এগুলো তোমার। তুবা বক্সগুলো ধরে বলে, আমি এগুলো কি দিয়ে কি করব মা? তাছাড়া আমি এখানে নতুন, কোথায় রাখবো আমি? আপনি আপনার কাছে রেখে দেন, সময় হলে আমি নিয়ে নিব। কালকে তো এগুলো তোমার পড়তে হবে। ফারিয়া জামান তুবার মাথায় হাত রেখে দোয়া করে বলে, আল্লাহ তোমার মঙ্গল করুক, সুখী হও। এবার যাও। তুবা তখন একটা মুচকি হাসি দেয় আর ফারিয়া জামানকে বলে, এবার যাও, রুমে গিয়ে রেস্ট নাও। ও একটা কথা, তুমি ওই দুজনের কথা কিছু মনে করো না। আসলে ওই দুইজন এইরকমই। ডায়না আর তার মেয়ে চেয়েছিল তার মেয়ের সাথে অনুভবের বিয়ে দেওয়ার জন্য। ফেন্সি অনুভবকে পছন্দ করত, কিন্তু তাদের উগ্র চলাফেরা, কথাবার্তা কোনোটাই আমার কোনো কালেই পছন্দ ছিল না। তাছাড়া অনুভব ফেন্সিকে পছন্দ করে না, তাই তুমি ওদের কথা কিছু মনে করো না। তুবা হেসে দিয়ে বলে, না মা, আমি এইসব কথায় কিচ্ছু মনে করিনি। ফারিয়া জামানের রুম থেকে তুবা যখন ড্রয়িং রুম পার হয়ে যাচ্ছিল তখনই রিশাদ তুবাকে বলে, খুব হাসছিলে আমাকে দেখে, তাই না ভাবিজান? আমিও হাসবো, দাঁড়াও, আমার সময় হোক না। তারপর অনুভব কই? একদিনেই এমনভাবে বেঁধে ফেলেছে যে রুম থেকেই বের হচ্ছে না। জাদু জানো নাকি? তুবা চোখ গরম করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ বলে, সরি, ভয় পেয়েছি। আসলেই ভাবি, অনুভব কোথায়? আমি তো বলতে পারবো না, তবে হয়তো বা উপরে হবে। দেখি, আমি পাঠিয়ে দিচ্ছি। বলেই তুবা চলে যায়। তুবা উপরে এসেই দেখে অনুভব ফুল রেডি হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি। তখনই তুবা বলে, আপনি কোথায় যাচ্ছেন? কেন? এই কথা তুমি কেন জিজ্ঞেস করছো? কেন মানে? জানতে চাচ্ছি। বলবেন না কোথায় যাচ্ছেন? এক রাতে স্ত্রীর অধিকার ফলানো শুরু করেছো। যাচ্ছি আমি যেখানে ইচ্ছা। সেটা তোমাকে কেন বলতে হবে? ও হো, তাই। শুনুন, আমিও বের হব। বের হব মানে? তুমি এই বাড়ির নতুন বউ, আজ তুমি কোথাও যাবেই। আমি যেখানে খুশি সেখানে যাব, আপনার কি তাহলে? আমার কি মানে? আমারই তো সব। আমি চাইলেও তো এখন তুমি আমার বউ। এই ট্যাগটা তো তোমার গায়ে লাগানোই আছে। আর তাছাড়া বাড়িতে অনেক লোকজন আছে। তুমি কেন এখন বাইরে যাবে? তো কোন হাদিসে লেখা আছে যে আমি নতুন বউ বলে বাইরে যেতে পারবো না, আর আপনি যেতে পারবেন? ঠিক আছে, আমিও যাব না। বাইরে এসে বসে থাকে। তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তুবা ওয়াশরুমে যায়। শাওয়ার নেওয়া শেষ করে তাওয়াল দিয়ে মাথা মুছে তাকিয়ে দেখে, হায়, সে তো শাড়ি নিয়ে আসেনি। এখন কি হবে? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে চিন্তা করে কি আর করা, অনুভবকে ডাকে, তার কাপড়টা দিতে বলবে। বাথরুমের দরজা হালকা খুলে মুখটা কোনো রকমে বের করে দেখে অনুভব ঘুমাচ্ছে। তুবা কি করবে বুঝতে পারছে না। অনেক ভাবার পর সে সিদ্ধান্ত নেয় আর অনুভবকে ডাকতে থাকে। হঠাৎ এরকম ডাকে অনুভব চোখ খুলে তাকিয়ে দেখে বাথরুমের দরজার সামনে থেকে তুবা ডাকছে। অনুভব এগিয়ে এসে বলে, কি ব্যাপার, এরকম ডাকছো কেন? তুবা তখন ইতস্ত করে বলে, আসলে আমি না কাপড়টা বাথরুমে নিয়ে আসতে ভুলে গিয়েছি, আপনি কি একটু দিবেন? অনুভব ঘাড় ফিরিয়ে দেখে খাটের এক সাইডে শাড়িটা রাখা। তখনই অনুভবের মাথার মধ্যে একটা দুষ্টু বুদ্ধি আসে আর সে বলতে থাকে, দিতে পারবো না। তুমি ভেতর থেকে বাইরে এসে কাপড় পরো। তুবা মেজাজটা অনেক খারাপ হয়ে যায়। সে বলে, প্লিজ কাপড়টা একটু দেন। অনুভব আবার যে সোফার মধ্যে চুপ করে শুয়ে পড়ে আর বলতে থাকে, আমি কাপড় দিতে পারবো না। তার কারণ হলো আমাকে সোফায় সারা রাত কষ্ট করে শোয়ানোর শাস্তি।
তোমার মন চাইলে তুমি সারাক্ষণ বাথরুমে বসে থাকো। তুবা রাগে গজগজ করতে করতে অনুভবকে আচ্ছা রকমের বকতে থাকে। এভাবে 20 মিনিট বাথরুমে দাঁড়িয়ে থাকার পর তুবা চিন্তা করে কি আর করা। ওই ফাজিল অসভ্য লোকটা যখন কাপড়টা দিবেই না, তখন সে এভাবে বাথরুমে দাঁড়িয়ে থাকবে। তাই সে টাওয়ালটা গায়ে জড়িয়ে বাথরুম থেকে বের হয়ে আসে। খবরদার, যদি এক ফোঁটা চোখ খুলেছেন তো আমি কাঁটা চামচ দিয়ে আপনার চোখ উঠিয়ে ফেলবো। ফাজিল লোক কোথাকার। কত করে বললাম আমার কাপড়টা দেওয়ার জন্য, দিল না। একদম চোখ বন্ধ করে রাখবেন। বলেই তুবা বিছানা থেকে কাপড়টা নিয়ে পরতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হলো সে তো কাপড় পরতে পারে না। এখন কি হবে? এপাশ ওপাশ করে কাপড় পরতে থাকে, কোনো রকমে গায়ে জড়িয়ে নিয়ে তারপর বলে, হয়েছে, এবার তাকাতে পারেন। অনুভব চোখ খুলে সোফায় বসে। তুবার দিকে তাকিয়ে হা হয়ে খুব জোরে জোরে হাসতে থাকে। অনুভবের হাসি দেখে তুবার তো মেজাজ 49 হওয়ার অবস্থা। সে রেগে অনুভবের দিকে তাকিয়ে বলে, অমন পাগলের মতো হাসছেন কেন? আপনার হাসতে ইচ্ছে করলে আপনি পাগলা গারো দিয়ে হাসেন, নয়তো রুমের বাহিরে যান। অনুভব ধীরে ধীরে তুবার কাছে এসে বলে, হাসবো না তো কি করব? আমি কেন, যে কেউ তোমাকে দেখে তারই হাসি পাবে। আয়নায় নিজেকে দেখেছো? তুবা তখন ধীরে ধীরে ড্রেসিং টেবিলের সামনে যেয়ে দাঁড়ায়। নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সে এটা কাপড় পরেছে, যেন মনে হচ্ছে কোনো বেদিনী কাপড় পেঁচিয়ে রেখেছে। তুবা অনুভবের দিকে অসহায় মুখ করে তাকিয়ে বলে, আমি এর চেয়ে ভালো করে শাড়ি পরতে পারি না। ওকে ঠিক আছে, আমি নিচে গিয়ে কাউকে পাঠিয়ে দিচ্ছি, এসে পরিয়ে দেবে। বলে অনুভব নিচে চলে যায়। তুবা মনে মনে ভাবতে থাকে ফাজিল হলেও কিছুটা ভালো। অনুভব নিচে এসে তার মাকে বলে তুবা শাড়ি পরতে পারছে না, উপরে কাউকে পাঠানোর জন্য। ফারিয়া বেগম যেন হা হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, ওকে ঠিক আছে, আমি পাঠাচ্ছি কাউকে। কিন্তু তুই মেয়েটাকে এত জ্বালাতন করছিস কেন? শুনলাম তুই নাকি ওকে অনেক জ্বালাচ্ছিস। মা, তুমি ওই ফাজি মেয়ের কথা বিশ্বাস করছো? তুমি কি জানো ওই ফাজি মেয়ে কতটা ডেঞ্জারাস? তোর মতো পাজি, ওর জন্য ওই রকম একটা ডেঞ্জারাস মেয়ে দরকার ছিল। সেজন্য তো খুঁজে খুঁজে আমি ওকে তোর জন্য নিয়ে এসেছি। অনুভব মায়ের কাছে যেয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আম্মু, তুমি আগের থেকে খুব পচা হয়ে গেছো। তুমি শুরু থেকেই জানতে ওই মেয়ে এতটা ফাজি, তাই না? ওই মেয়ে পাজি না, ওই মেয়ে খুবই ভালো একটা মেয়ে। হ্যাঁ, এখন তো ওই মেয়ে তোমার কাছে সব, আর আমি তো তোমার কেউ না, তাই আমি তো ভালোও না। ফারিয়া জামান ছেলের কান ধরে বলে। অনুভব হাসি দিয়ে বলে, তাড়াতাড়ি কাউকে পাঠাও, নয়তো দেখা যাবে কাপড়ে পা পেঁচিয়ে পড়ে কোমর ভেঙে বসে আছে। ছেলের দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, ওরে ফাজিল, তাই না? ও আমার ছেলে তো দেখছি বউর জন্য বেশ চিন্তা। অনুভব মাথা চুলকে মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। বিকেল থেকেই তুবাকে সাজানো হচ্ছে। আজ ওদের রিসেপশন, তাই পার্লার থেকে দুটো মেয়ে এসেছে। সেই তখন থেকেই তুবাকে সাজাচ্ছে। এমনিতেই তুবা দেখতে বেশ সুন্দরী, তার মধ্যে সাজানোর পর মনে হচ্ছিল যেন একটা ছোট্ট পুতুল। তুবা যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিল তখন সবাই হা হয়ে ওর দিকে তাকিয়েছিল। এরই মধ্যে অনুভব আর তুবাকে দেখেনি, কিন্তু যখন স্টেজের দিকে তুবাকে নিয়ে যাওয়া হচ্ছিল অনুভব যেন এক ঘোরের মধ্যে যে হা হয়ে তাকিয়েছিল পরক্ষণেই। হাই, আমার বউ এত মিষ্টি, এত সুন্দর। সুন্দর হলে হবে কি, করোনার রস এনে ঢেলে দিয়েছে এই সুন্দর মেয়ের মুখে। কথা বলে যেন মনে হয় মুখ দিয়ে চিরতার রস বের হয়। এদিকে ফেন্সি আছে অন্য ধ্যানে। তার মনের মধ্যে রাগে ক্ষোভে এমন অবস্থা তৈরি হয়েছে যে সে যা খুশি করতে পারে। তাই সে অনুষ্ঠানের মধ্যে থেকেও শয়তানি বুদ্ধি চালাতে ব্যস্ত। সে মনে মনে ভাবতে থাকে কি করে তুবাকে সাহায্য করা যায়, আর কি করলেই বা তুবা অনুভবের থেকে সরে যায়। কোনো রকম কোনো কিছু করেই তো সে আর বিয়েটা আটকাতে পারলো না। তাই সে এখন অন্য চিন্তা করতে থাকে। অনুভব যখন হা হয়ে তুবার দিকে তাকিয়েছিল তখন দূর থেকে ফেন্সি এটা দেখে মনে মনে বলতে থাকে, ওই পেতনিটার দিকে এত করে তোর তাকানোর কি আছে রে? কি আছে ওই পেতনিটার মধ্যে? আমি কি দেখতে কম সুন্দর? আমাকে তোর ভালো লাগেনি? দাঁড়া, মজা দেখার জন্য তৈরি হ দুজনেই। বলেই সে একটা শয়তানি হাসি দিয়ে তারপর সেখান থেকে সরে গিয়ে কার সাথে যেন ফোনে কথা বলতে থাকে। এদিকে
ফারিয়া জামান সব গেস্টদের ওয়েলকাম করতে ব্যস্ত। কিছুক্ষণ পরেই তুবাদের বাসা থেকে লোকজন সবাই চলে আসে। তুবার কাজিন দিশা এসে তুবাকে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাদের তো ভুলেই গেছিস, এখন তো আর আমাদের কারো কথা তোর মনেই নেই। কখন ভুলে গেলাম? তোরাই তো আমাকে এখানে পাঠিয়ে দিয়ে একদম ভুলে গেছিস। কারো তো আমার কথা মনেই নেই। একটা বারের জন্য একটু ফোনও দিলি না। তোর এই রোমান্টিক সময়টায় ডিস্টার্ব করতে চাইনি বলেই তো ফোন দেয়নি। তুবা দিশার দিকে আঙ্গুল তাক করে বলে, এই খবরদার, কিসের রোমান্টিক সময়? ওই ফাজিল লোকটার সাথে কোনো রোমান্টিক নেই। দিশা অবাক হয়ে তুবার কানে কানে জিজ্ঞেস করে, এই তুই কি বলছিস? সত্যি সত্যি কি তুই জিজুকে তোর গুন্ডাগিরি দেখিয়েছিস? তুই কি ঠিক হবি না? বাসর ঘরেও তুই জিজুর সাথে গুন্ডামি করেছিস? আর ফাজিল লোকটা কেন বলছিস? সে তোর বর। পেছন থেকে অনুভব এসে দিশাকে উদ্দেশ্য করে বলে, খুব ভালো করে সুন্দর করে তোমার বোনটাকে একটু বুঝিয়ে দাও তো। দিশা অনুভবকে সালাম দিয়ে ভালো মন্দ খোঁজ খবর নেয়। আর তখনই তুবা দিশাকে বলে, তার আগে তুই বল, আমার সানির কি খবর? নিশ্চয়ই আমার জন্য মন খারাপ করে করে ওর অবস্থা বেহাল হয়ে গিয়েছে। বাবুটা মনে হয় কালকে থেকে কিচ্ছু খায়নি, তাই না? সানি ভাইয়া আমাকে বেশ কয়েকবার তোর কথা জিজ্ঞেস করেছে। বেচারির যা বেহাল অবস্থা, কি বলবো আর তোকে। একবার বাড়িতে যাই, তারপর বেহাল দশা ঠিক করে দিব। ওর ওভাবে এইসব কথাবার্তা অনুভব শুনে বড় বড় গোল গোল চোখ করে তাকিয়ে থাকে তুবার দিকে। দিশা এগুলো দেখে মনে মনে মুচকি মুচকি হাসতে থাকে, কিন্তু পিছন থেকে একজন ঠিকই এই কথাগুলো শুনে তার ব্রেনের মধ্যে ক্যাচ করে নেয়, আর এগুলো দিয়েই সে শয়তানি বুদ্ধিটা বানিয়ে নেয়। তখনই সেখানে হাজির হয় রিশাদ। রিশাদ এসে অনুভবকে বলে, কি ব্যাপার, বউয়ের সাথে শালি ফ্রি পেয়ে একাই গল্প করে যাচ্ছিস? আমাদেরকেও একটু পরিচয় করিয়ে দে। তখনই তুবা বলে, এই যে রিশাদ ভাইয়া, আপনি কিন্তু খুব বেশি বেশি বলছেন। বউয়ের সাথে শালি ফিরি মানে? না মানে ওই যে তোমার সাথে দাঁড়িয়ে আছে আরেকজন, অনুভব একা একাই কথা বলছিল তো, তাই আর কি মজা করে বললাম। বেশি মজা তো ভালো না, সেটা জানেন আপনি? রিশাদ তখন ভালো করে দিশার দিকে তাকিয়ে দেখে মেয়েটা দেখতে বেশ সুন্দর না হলেও সুন্দর বলা চলে। হাইট, গায়ের রং, নাক, চোখ, মুখ পারফেক্ট। দিশা রিশাদের দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, অমন ঘুর ঘুর করে কি দেখছেন আপনি? আপনার তো মতলব ভালো মনে হচ্ছে না। রিশাদ তখন হেসে দিয়ে বলে, তো কি মনে হচ্ছে আপনার, একটু বলবেন প্লিজ? তখনই দিশা মুখ ভেঙচি দিয়ে ওখান থেকে চলে যায় আর বলে, যত সব ফাজিল লোক কোথাকার। তখনই রিশাদ ও অনুভব হেসে দেয়। রিশাদ ভাইয়া, বেশি বেশি হয়ে গেল না? আপনি কেন আমার কাজিনকে রাগিয়ে দিলেন? ও আচ্ছা ভাবি, এটা বুঝি আপনার কাজিন হয়? দেখতে কিন্তু বেশ, রেগে গেলে আরও বেশি ভালো দেখায়। তখনই অনুভব এসে রিশাদকে ধাক্কা দিয়ে বলে, কি ব্যাপার, ফেসে গেলি নাকি? রিশাদ মাথা চুলকায়, মুচকি হেসে তুবার দিকে তাকিয়ে বলে, ভাবি, মেয়ে তো গায়া, কিছু একটা করেন, তা নইলে তো আমি। বাকিটুকু আর বলতে না দিয়ে তুবা বলে, যেমন আপনি তেমন আপনার বন্ধু, দুজনেই একরকম, বুঝেছেন? বলেই তুবা মুখ ঘুরিয়ে ফেলে। তুবার বাবা আর মা তুবার সামনে আসলেই তুবা ওর মাকে জড়িয়ে ধরে আর বাবাকে বলতে থাকে, তোমার সাথে আমার কোনো কথা নেই। তুবার বাবা হেসে বলে, এখনো রাগ কমেনি? কমবে না, আমি তোমার সাথে কোনো কথা বলবো না। তোমার কাছে আমাকে খুব বোঝা মনে হয়েছে, সেই জন্যই তো আমাকে বিদায় করে দিয়েছো। কেন এসছো আজকে? আমি যাব না তোমার সাথে। তুবার কথা শুনে মিনাল সাহেব হেসে ওঠেন আর বলতে থাকেন, আমার কাছে কখনোই তুমি বোঝা না। বাবার কাছে কোনো মেয়ে কখনো কি বোঝা হয়? কিন্তু তারপরেও প্রকৃতির কি নিয়ম, মেয়েদেরকে যে পরের ঘরে যেতেই হয়। মা বাবার বাড়িতে সে যতটাই আদর যত্নে থাকুক, হোটেল সম্পত্তির ভিড়ে রাজকুমারী হয়ে থাকুক, তারপরেও তাকে একদিন না একদিন বিয়ে করে পরের ঘরে যেতেই হয় মা। এটাই যে নিয়ম।
তুবা তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, মানলাম এটা নিয়ম, যেতে হয়, কিন্তু তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন পাঠালে? তুবার মা জিনিয়া বেগম তোমার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, মামুনি, এটা শ্বশুর বাড়ি। আর এই সেন্টারের মধ্যে কত আত্মীয় স্বজন এভাবে কথা বলে না, মানুষ খারাপ বলবে। দেখো বউটার একটুও লজ্জা শরম নেই, কিভাবে জোরে জোরে কথা বলছে। এরই মধ্যে ফারিয়া জামান সেখানে উপস্থিত হয় এবং তুবার বাবা মার সাথে কুশলাদি বিনিময় করার পর বলে, আজ কিন্তু আপনাদের মেয়েকে আমি নিয়ে যেতে দিচ্ছি না, কারণ সে কাল থেকে আমার মেয়ে হয়ে গেছে। আর আমার মেয়ে চলে গেলে আমার বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, আমার একটু ভালো লাগবে না। তাই আমি আমার মেয়েকে আর আপনাদের বাড়িতে যেতে দিব না। তখনই তুবা ফারিয়া জামানের দিকে হা হয়ে তাকায়। ফারিয়া জামান একটা হাসি দিয়ে বলে, কি মেয়ে এই মায়ের কাছে থাকবে না, নাকি এই মাকে ভালো লাগবে না? না, ভালো লাগবে। দেখেছেন, একদিনেই আপনার মেয়ে আমাদের কত আপন করে নিয়েছে। জিনিয়া বেগম হেসে দিয়ে বলে, তাই তো দেখছি, ভালোই হয়েছে, মা মেয়ে দুজনেই একসঙ্গে হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি বাদ, এখন তো আমার কান্না করতে ইচ্ছা করছে। হাসি মজার মধ্যে দিয়ে সেদিনই রিসেপশন পার্টিটা শেষ হয়। কোনো এক কারণবশত সেই দিন আর তুবার ও বাড়িতে যাওয়া হয় না। ফারিয়া জামান বলে দেয় আগামীকাল সে অনুভব আর তুবাকে একসাথে সকাল সকাল পাঠিয়ে দিবে। তাই সবাই চলে যায়, শুধু থেকে যায় দিশা। দিশাকে রেখে যায় কারণ সেও কাল তুবাদের সাথে যাবে। তুবা একরকম জোর করেই দিশাকে রেখে দেয়। নতুন জায়গা, নতুন বাড়ি, তাই দিশার একটু ঘুম আসছিল না। সে কি করবে ভেবে পাচ্ছিল না, তাই সে রুম থেকে বের হয়ে পায়চারি করতে থাকে। হঠাৎই খেয়াল করে সিঁড়ি দিয়ে নিচে নামছে অনুভব। দিশা অনুভবকে দেখে অবাক হয়ে বলে, কি ব্যাপার জিজু, এত রাতে আপনি এখানে কেন? অনুভব মুখটাকে গোমড়া করে বলে, তোমার ওই গুন্ডি বোন আমাকে রুম থেকে বের করে দিয়েছে। এতটাও গুন্ডি হয় মানুষ? চিন্তা করো কতটা ফাজি তোমার বোন। হায় আল্লাহ, এই মেয়ে এখনো ঠিক হলো না, এটা কোনো কথা? আর আপনি ওরা জিজু, ও বললো আর আপনি চলে এলেন বাহিরে, এটা ঠিক না। তার আগে বলো, তুমি রুমের বাইরে কি করছো? নতুন জায়গা তো, আমার ঘুম আসছিল না, সেই জন্য পায়চারি করছিলাম। কি আর করার, তোমারও ঘুম আসছে না, আর আমি তো ঘর থেকেই বিতাড়িত। দুই ভাই বোন মিলে চলো গল্প করি। কথা বলেই ওরা দুজন ছাদে চলে যায়। সেখানে বসে অনুভব দিশাকে জিজ্ঞেস করে, আচ্ছা দিশা, তুমি আমাকে বলো তো এই তুবার সম্বন্ধে। কেন ভাইয়া, আপনি কি বিয়ের আগে তুবাকে দেখেননি? দেখেছিলাম, তবে তেমনভাবে সুযোগ হয়ে ওঠার আগে মা বিয়ে দিয়ে দিল। দিশা তখন বলতে শুরু করে, আসলে তুবা হচ্ছে খুব চঞ্চল এবং একটু রাগী টাইপের মেয়ে, কিন্তু ওর মনটা অনেক ভালো। সেদিন তুবাও বলছিল, এবং রিসেপশনের দিন আমি তোমাদের কথা ঠিকমতো শুনতেই পাইনি। একটু বলো তো এই সানিটাকে। তুবা যখন কলেজে পড়তো তখনকার কাহিনী বলি আপনাকে। তুবা আর আমি কাজিন হলেও আমরা দুজন খুব ঘনিষ্ঠ বান্ধবীর মতো, একজন আর একজনের জান বলতে পারেন। আমরা যখন কলেজের ফার্স্ট ইয়ারে উঠি তখন খুব আনন্দিত হই, এটা ভেবে যে কলেজে যাব, কলেজের জীবনটা কত মধুর। দুই বান্ধবী কলেজে ভর্তি হওয়ার প্রথম দিন দুজনেই কলেজে গেলাম। আমরা যখন ক্লাস শেষ করে ফিরে আসছিলাম তখনই হঠাৎ খেয়াল করে রাস্তার মধ্যে অনেকগুলো লোকজন জড়ো হয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। তখনই আমরা সেই দিকে এগিয়ে যাই এবং একজনকে জিজ্ঞেস করি এখানে কি হয়েছে। লোকটা বলে, একটা ছেলে হঠাৎ করে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। ছেলেটা কি ছোট? আরে না, যুবক ছেলে, বুঝতে পারলাম না, হঠাৎ করে কিছু একটা ছুটে এসে মাথায় লাগতেই ছেলেটা অজ্ঞান হয়ে গেল। তো আপনারা সবাই এভাবে ভিড় না করে ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছেন না কেন? বলে আমি আর তুবা ভিড় ঠেলে দেখতে লাগলাম ছেলেটাকে। ছেলেটার মুখ দেখি আমি আর তুবা চিৎকার করে উঠলাম। তুবা বলে, এটা আমাদের এলাকার সানি ভাইয়া না? ওনার আবার কি হলো?
ভিড়ের মধ্যে থেকে একটা লোক বলে ওঠে, আপনারা ওনাকে চেনেন? চিনব না মানে? উনি আমাদের এলাকার ভাইয়া। আপনারা একটু কষ্ট করে ওনাকে হসপিটালে নিয়ে চলুন না প্লিজ। ভিড়ের ভেতর থেকে 2-3 জন লোক একটা সিএনজি ডেকে সাথে সাথে ওকে হসপিটালে নিয়ে যায়। সাথে তুবা আর দিশাও যায়। হসপিটালের ইমার্জেন্সিতে চিকিৎসা দেওয়ার পর যখন সানির জ্ঞান ফিরে, তখন সে দেখে তার পাশে দাঁড়িয়ে আছে তুবা আর দিশা। তখনই সানি আস্তে আস্তে মাথায় হাত দিয়ে বলে, আমার কি হয়েছে? তুবা রাগী চোখে কোমরে হাত দিয়ে বলে, আপনি এত বড় একটা লোক রাস্তার মধ্যে কিভাবে অজ্ঞান হয়ে গেলেন? আপনার শরীরে কি এতটা শক্তি নাই? না খেয়ে থাকেন আপনি? তুবার কথাগুলো শুনে যেন সানি হা হয়ে তুবার মুখের দিকে তাকিয়েছিল। পরক্ষণেই দিশা আস্তে ধীরে তুবাকে থামিয়ে বলে, ভাইয়া আপনার কি হয়েছিল? আপনি কেন অজ্ঞান হয়ে গিয়েছিলেন রাস্তায়? তখনই সানি মনে পড়ে সব। সানি তখন দিশাকে বলে, আসলে আমি রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে কোত্থেকে যেন একটা ক্রিকেট বল এসে আমার মাথায় লাগে। আমি আর কিছুই বুঝতে পারি নাই, হঠাৎই চোখে অন্ধকার দেখছিলাম, তারপর আর কিছুই মনে নেই। হায় আল্লাহ, একটা ক্রিকেটের বল এসে নাকি এত বড় একটা লোককে অজ্ঞান করে দিয়ে চলে গেল, আর এই লোক ধাম করে পড়ে গিয়ে রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে গেল। হাউ ফানি না ব্যাপারটা? তুবাকে এভাবে কথা বলতে দেখে সানি বলে, দিশা, এটাকে? কেন ভাইয়া, আপনি ওকে চেনেন না? এত বড় ধাড়ি লোক, একই এলাকায় থাকে, আর আমাকে চিনে না? পাজিল লোক একটা। চল তো বাসায় যাই, এই লোকটাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। সানি তুবার দিকে তাকিয়ে বলে, এইভাবে রাগ করছেন কেন? মনে হয় মাথায় বলের আঘাতে আমার মেমোরিটা লস হয়ে গেছে। আমি সব ভুলে না গেলেও কিছু কিছু ভুলে গেছি, তাই বলে কি এভাবে কি রাগ করতে হবে নাকি? তুবা রেগে সানির সামনে এসে আঙুলটা সানির মুখের সামনে নিয়ে বলে, এই যে আপনি একদম চুপ, একটাও কথা বলবেন না, আপনি ফাজিল লোক একটা। এ অবস্থা দেখে অসুস্থতার মাঝেও সানি হেসে দেয় আর বলে, তুমি তো অনেক ডেঞ্জারাস একটা মেয়ে, এইভাবে অসুস্থ মানুষকে কেউ বকা দেয়? তুবা ওখান থেকে মুখটা ভেঙচি দিয়ে চলে আসে আর দিশাকেও টানতে টানতে বের করে নিয়ে চলে আসে। সানি সিটে বসে চোখটা বন্ধ করে বলে, হাউ কিউট বেবি। অসুস্থতার মাঝেও যেন তুবার এই কর্মকাণ্ডে সানির মনে ঘন্টা বাজিয়ে দিয়েছে। সেজন্যই তো তুবা আর দিশা যখনই কলেজে যেত রাস্তার এক সাইডে সবসময় দাঁড়িয়ে থাকতো সানি, ওদের ফলো করত। একদিন দিশা আর তুবা কলেজ থেকে বের হয়ে ফুচকাওয়ালার সামনে এসে ফুচকা দেওয়ার জন্য বলে। যখন ফুচকা খাওয়া শেষ হয়, টাকা দিচ্ছিল, তখনই ফুচকাওয়ালা মামা বলে, আম্মা, আপনি গো টাকা দেওয়ার লাগবো না। কেন মামা, টাকা লাগবো না কেন? আপনি গো টাকা তো দিয়া দিছে। আমাদের টাকা দিয়ে দিয়েছে? কে দিল টাকা? ওই যে দূরে নীল শার্ট পইরা দাঁড়াইয়া আছে ভাইজান, উনিই আপনাকে টাকা দিয়ে দিছে। আর বলেছে আপনারা যখন ফুচকা খাইতে চান তখনই যেন দিয়া দিই আপনাকে। তুবা আস্তে আস্তে সেখানে গিয়ে নীল শার্ট পরা ছেলেটার সামনে দাঁড়িয়ে বলে, এই যে শুনুন, আপনি আমাদের ফুচকার টাকা কেন দিয়েছেন? তখনই সানি ঘুরে তাকায়। সানির চেহারা দেখেই তো তুবার মেজাজটা একদম খারাপ হয়ে যায় আর বলে, আপনার কি নিজেকে কে মনে করেন? হ্যাঁ, আপনার খুব টাকা পয়সা আছে। আমি কখন বললাম এই কথা? না বললে আপনি আমাদের টাকা কেন দিলেন ফুচকা মামাকে? আমাদের কাছে কি ফুচকা খাওয়ার মতো টাকা নাই? সানি তুবার দিকে তাকিয়ে দেখে তুবা বেশ রেগে রেগে কথা বলছে। সানি তখন বলে, আসলে আমি ওই রকম বলতে চাইনি। তোমরা আমার এত বড় উপকার করেছো, আমি তোমাদের ট্রিট দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো তোমরা নেবা না, কারণ তুমি যে রাগ করো তোমাকে বলতে ভয় হয়, তাই শুধুমাত্র ফুচকার টাকাটাই দিলাম। ততক্ষণে দিশা এসে ওদের সামনে দাঁড়ায়। সানি দিশাকে বলে, সেদিন তোমরা আমার অনেক বড় উপকার করেছো, সেই জন্য তোমাদের একটা ট্রিট পাওনা আছে, তাই না? দিশা মাথা নেড়ে বলে, হ্যাঁ আছে তো ভাইয়া। চলো একদিন আমি তোমাদের ট্রিট দিব, কি খাবে বলো? তুবা হাত দিয়ে আঙ্গুল নাড়িয়ে বলে, আপনার মাথা। সানি হেসে দিয়ে বলে, ওইটা অনেক আগে খাওয়া শেষ হয়ে গিয়েছে। তুবা বড় বড় গোল গোল চোখ করে সানির দিকে তাকিয়ে বলে, এই আপনি কি বললেন? ও বলো তো, তুমি সবসময় এরকম ঝগড়া করো কেন? দেখো তো ওকে, সবসময় ঝগড়া করে না, কি সুন্দর ভদ্র মেয়ের মতন থাকে। তুবা রেগে যেয়ে বলে, তার মানে কি বলতে চান আপনি? আমি অভদ্র মেয়ে?
উফ আল্লাহ, এটা কখন বললাম? আমি শুধু বলেছি দিশা সবসময় ওই রকম তোমার মতো রেগে যায় না। আর তুমি সবসময় কেন এরকম রেগে থাকো? তুবা যখন দিশার হাত ধরে টেনে ওখান থেকে নিয়ে চলে আসে, সানি ওদের যাওয়ার দিকে তাকিয়ে বলতে থাকে মনে মনে, আসলেই একটা পাগলি, আর এই পাগলিটা আমার মাথা নষ্ট করে ফেলেছে। আসলে এত কথার মাঝখানে আপনাদের সানির পরিচয়টাই দেয়া হয়নি। তুবারা যে এলাকায় থাকে সানি হচ্ছে সেই এলাকার ছেলে। তুবাদের বাড়ির 5-6টা বাড়ি পরে সানিদের বাড়ি। সানির বাবা হচ্ছে একজন বিশিষ্ট ব্যবসায়ী। সানি তার বাবা মায়ের একমাত্র ছেলে। খুব বিলাসবহুল জীবন তার। আসলে সেদিন রাস্তায় বল লেগে যে সানি অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটা ছিল একটা মিস্টেক। কারণ মাঝে মধ্যে সানির মাথায় হঠাৎ করেই ব্যথা হয়, আর যখন এই ব্যথা শুরু হয় তখন চতুর্দিক অন্ধকার হয়ে আসে, সে অজ্ঞান হয়ে যায়। আজ সকাল থেকেই পড়ে পড়ে ঘুমাচ্ছে তুবা। তুবার মা জিনিয়া বেগম তুবার রুমে এসে দেখে মেয়ে এখনও বিছানায় শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। তখনই তিনি রেগে যেয়ে বলে, কি ব্যাপার তুবা, বেলা কয়টা বাজে এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে ওঠ, আজ তোর কলেজ নেই, কলেজ যেতে হবে না? না মা, আজ কলেজে যাব না, আজ কলেজ বন্ধ। আমাকে আর একটু ঘুমোতে দাও। আজ কিসের বন্ধ? আজ তো কোনো ছুটির দিন না, তাহলে বন্ধ কিসের? সারাক্ষণ শুধু ফাঁকিবাজি দেওয়ার চিন্তা ভাবনা। তুবা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম ঘুম চোখে বলতে থাকে, আচ্ছা মা, নিজের মেয়ের সাথে কেউ এমন সত্যি দাবি করে? তুমি কেন করছো বলো তো? আমি সত্যি সত্যি বলছি, আজ কলেজ বন্ধ। কলেজের ম্যানেজিং কমিটির কে যেন মারা গিয়েছে, সেই জন্য বন্ধ। জিনিয়া বেগম তুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। কলেজ বন্ধ বলে ঘুম থেকে উঠতে দেরি হবে নাকি? খেতে হবে না? বলেই সে চলে যায়। তুবা হচ্ছে বাবা মায়ের একমাত্র মেয়ে। তুবার মায়ের বিয়ের প্রায় 7-8 বছর পরেও যখন কোনো সন্তান হচ্ছিল না, তখন জিনিয়া বেগম কত কিছুই না করেছে। তাকে অনেক কথা শুনতে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে শুরু করে আশেপাশের পাড়া প্রতিবেশী, এমনকি আত্মীয় স্বজনরাও কত কথাই না বলেছে তাকে। কিন্তু আল্লাহ তার মুখের দিকে তাকায় এবং 8 বছর পর সে প্রেগনেন্ট হয়, আর তাদের ঘর আলো করে তার কোলে জুড়ে আসে তুবা। তাই সে একটু বেশি আহ্লাদি ও আদরের বটে। মায়ের থেকে বাবার সাথে তুবার মিলটা বেশি। দুই বাপ মেয়ে যেন কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। সারাক্ষণ কাজিনদের নিয়ে মজা মাস্তি, ঘোরাফেরা, আনন্দ করা, কলেজে যাওয়া, লেখাপড়া করা, এই ছিল তুবার জীবন। এছাড়া তুবা একটু রকচটা মেজাজি টাইপের মেয়ে, কিন্তু তার মনটা খুবই নরম। দিশার ভাই রৌনক আর তুবার কাজিন ভাই রৌনক। রৌনক আর সানি দুজনেই খুব ঘনিষ্ঠ বন্ধু, আর সেই সুবাদে দিশাদের বাসায় সানির আসা যাওয়া আছে। সেদিন বিকেলে তুবা রেডি হয়ে দিশাদের বাসায় যায়। দিশা আর তুবাদের বাসা পাশাপাশি হওয়ায় দুজন দুজনের বাসায় যে কোনো সময় চলে আসে চলে যায়। তুবা দিশাদের গেট দিয়ে ভিতরে ঢুকতেই দূরের বাগানে চোখ পড়তেই রৌনকের সাথে আরেকজন দাঁড়িয়ে আছে দেখতে পায়, তবে তার সামনের দিক দেখা যাচ্ছে না, শুধু পেছন দিক থেকে একটা সাইড দেখা যাচ্ছে। তুবা গেটের ভিতর থেকে সামান্য একটি এগিয়ে রৌনক ভাইয়ের বলে চিৎকার দেয়। তখনই রৌনক ওইদিকে তাকিয়ে দেখে তুবা দাঁড়িয়ে আছে। রৌনক ভাইয়া, তোমাকে অনেক দিন পর দেখলাম, কবে এসছো তুমি? ভালো আছো তো? রৌনক তাকিয়েই তুবাকে দেখে বলে, হ্যাঁ আমি ভালো আছি, এই তো কালই এলাম। তুই যে কাল আসলি না বাড়িতে? কাল ভালো লাগেনি। দিশা কোথায় ভাইয়া? দিশা মনে হয় ঘুমাচ্ছে ওর রুমে। এই মেয়ে এই অবেলাতেও ঘুমাচ্ছে? ঠিক আছে, আমি দিশার কাছে যাই, থাকো তুমি। এতক্ষণে ওদের কথা শুনছিল পাশে দাঁড়িয়ে থাকা সানি। রৌনকের দিকে ফিরেই বলে, এই মেয়েটা তোর কাজিন? হ্যাঁ, ওই যে আমার সেজো চাচার মেয়ে তুবা, অনেক চঞ্চল। সেটা তো সেদিনই বুঝতে পেরেছি। রৌনক সানির মুখের দিকে হাঁ করে তাকিয়ে থেকে বলে, সেদিন মানে কোন দিন, বুঝতে পেরেছিস? তখনই সানি সেদিনকার ঘটনা খুলে বলে। রৌনক হাসতে হাসতে শেষ। বলিস কি তুই, তা আবার অজ্ঞান হয়ে রাস্তায়? যাক ভালোই হয়েছে, এই সুবাদে অন্তত তুবার মুখের কতগুলো বকা তো খেয়ে নিয়েছিস। তোর বোনটা শুধু বকাই দেয় না, যেন একজন রণচণ্ডীর রূপ ধারণ করে। কেন, ভয় পাস নাকি আমার বোনকে? সানি হেসে দিয়ে বলে, অনেক, আর ভয় পায় না, সাথে অন্য কিছু।
অন্যদিকে তাকিয়ে থেকে বলে, অন্য কিছু মানে কি কাহিনী বলতো? সানি হেসে দেয় আর তখনই রৌনক বলে, কি যে বলিস, ও একটা বাচ্চা মেয়ে আর তুই কিনা শেষমেশ একটা বাচ্চা মেয়ের, কি আর বলবো তোকে। সানি মুচকি হেসে রৌনকের দিকে তাকিয়ে বলে, ভালো লাগা ভালোবাসা কখনোই বাচ্চা বুড়ো বুঝে না, বুঝে না কোনো সাদা কালো, না বুঝে কোনো অবস্থান। রৌনক হেসে দিয়ে সানির কাঁধে চাপড় দিয়ে বলে, কি ব্যাপার সানি, তুই তো পুরা কবিই হয়ে গেলি। সময় মানুষকে কবি, সাহিত্যিক, লেখক কত কি বানিয়ে দেয়। রৌনক তখন সানির কাছে এগিয়ে এসে বলে, তুবা জানে কি জানি? জানি না। শোন সানি, তোকে কিছু কথা বলি। ভালো লাগা ভালোবাসা খারাপ নয়, কিন্তু সেটা নির্দিষ্ট একটা সময়ের হতে হবে। তুবা সবাই মাত্র কলেজের গণ্ডিতে পা দিয়েছে, এখনই তো তুই ওকে এই কথা বলিস না। ছোট্ট মেয়ে, কতই বা বয়স হবে, একটু বড় হতে দে, তারপরে না হয় তুই তোর ভালো লাগা প্রকাশ করিস। ততদিনে যদি ওর মন অন্য কেউ চুরি করে নিয়ে যায়? নিবে না, কারণ আমার বোনকে আমি চিনি। আর তুই তো বললি যে ওর মেজাজ আর রণচণ্ডী রূপ, এতে করে সব ভয় পালাবে। এ কথা শুনেই দুই বন্ধু শব্দ করে হাসতে থাকে। আর তখনই দেখে তুবা আর দিশা ওদের দিকে এগিয়ে আসছে। দুজন হাসি থামিয়ে দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। সানি তখন তুবাকে খেয়াল না করলেও এখন বেশ ভালো করেই খেয়াল করছে হালকা গোলাপি একটা চুড়িদার পরা মেয়েটা। চুলগুলো পিঠ বরাবর ছেড়ে রেখেছে, মুখে কোনো প্রসাধনীই নেই, তারপরও যেন মনে হচ্ছে ফুটন্ত একটা গোলাপ। তুবা আর দিশা রৌনকের সামনে এসে বলে, ভাইয়া কতদিন পরে বাড়িতে এলে, আর আমাদের আজ ছুটি, আমাদেরকে একটু ঘোরাতে নিয়ে যাও না। কতদিন হয়ে গেল আমরা বাইরে যাই না, একা একা তো আর বাসা থেকে যেতে দেয় না। প্লিজ ভাইয়া নিয়ে চলো না একটু আমাদের। কোথায় বাড়িতে এলাম একটু আরাম করব, তা না তোরা আবার আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে বলছিস, ভালো লাগে না। তুবা তখন রৌনকের হাতটা ধরে বলে, তুমি ভাইয়া না, আমার মিষ্টি ভাইয়া, তুমি কত ভালো, প্লিজ প্লিজ। তুবার এইরকম আবদার দেখে রৌনক আর না করতে পারে না। পাশ থেকে ওদের দিকে হা হয়ে তাকিয়ে আছে সানি। রৌনক তখন সানির দিকে তাকিয়ে বলে, যাবি নাকি আমার সাথে? চল এই দুইটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যতক্ষণ না নিয়ে যাব ততক্ষণ ওরা আমাকে শান্তিই দিবে না। এ কথা বলেই রৌনক গ্যারেজের দিকে চলে যায় গাড়ি বের করার জন্য। দিশা সানির দিকে তাকিয়ে বলে, সানি ভাইয়া তুমি কখন এসেছো? এই তো অনেকক্ষণ হলো, তুমি নাকি ঘুমাচ্ছিলে? শান্তিতে আর আমাকে একটু ঘুমাতে দিলে কই এই মেয়েটা? দেখেন তো, আমাকে ধরে নিয়ে আসছে আর আমাকে দিয়ে বলালো ভাইয়াকে ঘুরতে যাওয়ার কথা। সানি তখন আর চোখে তুবার দিকে তাকিয়ে বলে, ঘুরলে মন ফ্রেশ হয় এবং স্বাস্থ্যের জন্য ঘোরাঘুরি করা ভালো তো দিশা। ভাইয়া, ঘোরাঘুরি করা ভালো, খুবই ভালো। দিশা সানির দিকে তাকিয়ে মনে মনে বলে, ভালো হবে না? তুমিও যে সাথে যাচ্ছ। হ্যাঁ, আমি ছোট হলে কি হবে, তোমার মনের অনুভূতিটা আমি ঠিকই টের পাচ্ছি। আর যাই করো ভাইয়া, সাবধানে, তোবার যেই মেজাজ তোমাকে না সাবান ছাড়াই ধুয়ে দেয়। এরপর ওরা গাড়ি নিয়ে একটা নদীর তীরে যায়। সেখানে ঠান্ডা মৃদু বাতাস, নদীর জল, খোলা আকাশ, এসব দেখে যেন তুবা আর দিশা মুগ্ধ হয়ে যায়। তুবা বলতে থাকে, রৌনক ভাইয়া এত সুন্দর প্লেস, এত সুন্দর জায়গা, আমার তো এখানে থেকে যেতে ইচ্ছে করছে। ঠিক আমার মনের কথাটাই বলেছিস তোবা, আমারও না এইখানকার পরিবেশটা এত ভালো লেগেছে, মন চাইছে এখানেই থেকে যাই। তখনই পাশ থেকে রৌনক বলে, ঠিক আছে, একটা কাজ করি, আশেপাশে খুঁজে দেখি দু একটা কামলা পাওয়া যায় কিনা। ভাইয়া, কামলা দিয়ে কি হবে? কেন তোদের দুইটা এখান থেকে যেতে মন চাচ্ছে না? তাই ভাবছি তোদের দুটোকে দুই কামলার কাছে বিয়ে দিয়ে এখানে রেখে দিয়ে চলে যাব আমরা দুজন। তুবা তখন রৌনকের সামনে এসে হাত নাড়িয়ে বলে, তাই বলে তুমি কামলা ঠিক করবে? কেন ভাইয়া, এখানে কি ভালো লোকজন বাস করে না? সানি অবাক হয়ে তুবার মুখের দিকে তাকিয়ে বলে, এই তার মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার বিয়ে করার শখ আছে কেন? তুবা সানির মুখের দিকে তাকিয়ে একটু রেগে গিয়ে বলে,
আপনি সবসময় উল্টো কেন বোঝেন বলেন তো? আমি কখন বললাম যে আমার এখানে বিয়ে করার ইচ্ছা আছে? সানি মাথা চুলকিয়ে বলে, না মানে ওই যে বললে যে কামলা ছাড়া ভালো মানুষ থাকে না, সেই জন্য তো বুঝলাম। আপনাকে এত বেশি বুঝতে বললোটা কে? তখন দিশা এগিয়ে এসে বলে, তোদের দুজনে কি শুধু ঝগড়াই হয় নাকি? হ্যাঁ, আমি ঝগড়া কই করলাম বলেন তো? এই লোকটাই তো সেই শুরু থেকে সব সময় একটু বেশি বুঝে আর সব উল্টোপাল্টা কথা বলে। এতে আমার কি দোষ? রৌনক তাকিয়ে তাকিয়ে দেখছে। সানি যা বলেছে একদম ঠিক কথা। তুবা কোমরে হাত দিয়ে সানির সাথে ঝগড়া করছে। তবে তুবার ঝগড়া করাটা দেখতে বেশ কিউট লাগে, মন্দ না। রৌনক মনে মনে বলে, হায় আমার বনু, তুই তো ঝগড়া করছিস, বাট তোর ঝগড়ায় যে আরেকজন কুপকাত হয়ে গেছে সেটা কি বনু তুই বুঝতে পারছিস? ওখান থেকে ঘোরাঘুরি শেষ করে একেবারে রাতের খাবার খেয়ে ওরা বাসায় আসে। সানি অবশ্য ওখান থেকেই বাসায় চলে যায়। ভাইয়া খুব করে সানি ভাইকে বলে এবং বুঝিয়ে দেয় যাতে করে সানি ভাইয়া এখন তোবাকে তার মনের কোনো কথা না বলে। তাই আর সানি ভাই নিজের থেকে তোবাকে কখনোই তার মনের কথা বলে না, কিন্তু সে তার হাব ভাব আচরণ সব কিছুতেই বুঝিয়ে দেয়। মনের ভাব প্রকাশ না করলেও সে যেন একরকম তোবার আশেপাশে থাকে, এমন করে দিন যেতে থাকে। দেখতে দেখতে আমরা ইন্টার সেকেন্ড ইয়ারে উঠি, তারপর আমাদের ইন্টার ফাইনাল পরীক্ষাও চলে আসে। আমরা কলেজে যাচ্ছিলাম, পরীক্ষার আর মাত্র 1 সপ্তাহ বাকি। তোবা আমাকে প্রশ্ন করে, আচ্ছা দিশা, একটা জিনিস খেয়াল করেছিস? পানি ভাইয়া আর এখন আগের মতো দেখা যায় না তাকে। আগে তো সব সময় আমাদের আসার সময় রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকতো, আমাদের সাথে পিছন পিছন যেত, কিন্তু বেশ কয়েকদিন যাবত ওনাকে আর দেখাই যাচ্ছে না। পানি ভাইয়া কোথায় চলে গেল বলতো? ব্যাপারটা আসলেও তো ঠিক, আগে তো সানি ভাইয়াকে সব সময় দেখা যেত, হঠাৎ কি হলো তার আমিও তো ঠিক জানি না। আসলেই তো, হলোটা কি সানি ভাইয়া? সেই দিনের পর থেকে আর সানিকে কোথাও দেখা যায়নি, না রাস্তায়, না আশেপাশে কোথাও, না দিশাদের বাড়িতেও। পরীক্ষার চাপ আর পড়াশোনাতে তুবা এই ব্যাপারটা ভুলেই গিয়েছিল। ধীরে ধীরে ওদের পরীক্ষা শেষ হয়ে আসে। সেদিন ছিল ওদের শেষ পরীক্ষা। তুবা দিশাকে জিজ্ঞেস করে, আচ্ছা রনক ভাইয়া কি আজ বাড়িতে আসবে? কাল তো ভাইয়া ফোন দিয়ে বললো আজ রাতে আসার কথা। আজ তো পরীক্ষা শেষ আমাদের, কাল থেকে তো আর ঝামেলা নাই, শুধু অবসর আর অবসর। বাড়ি আসলে তুই জিজ্ঞেস করিস তো সানি ভাইয়ার কথা, উনি কোথায় হাওয়া হয়ে গেল। তোবা তোকে একটা কথা জিজ্ঞেস করব, সত্যি সত্যি জবাব দিবি তো? দিব, বল, এমন কি কথা? আচ্ছা, তোর কি সানি ভাইয়ের জন্য কোনো কিছু ফিল হয়? হঠাৎ করে তুই এই কথা কেন জিজ্ঞেস করছিস? না বল না, আমার খুব জানতে ইচ্ছে করছে। আরে সেই রকম কিছু না, এই তো সবসময় উনি দাঁড়িয়ে থাকতো, ফলো করতো, এখন করছে না, সেই জন্যই জিজ্ঞেস করলাম। সত্যি সত্যি তোর কোনো কিছুই ফিল হয় না? আই মিন তুই সানি ভাইয়াকে ভালো টালো বাসিস কিনা সেটা জানতে চাচ্ছিলাম। না সেই রকম কিছু তো না, আমার তো কখনো সেরকম কিছু মনেই হয়নি। পরের দিন দিশা রৌনকের সামনে এসে ইতস্ত করতে থাকে, জিজ্ঞেস করবে কি করবে না। তারপরও অনেক সাহস নিয়ে বলে, ভাইয়া একটা কথা বলবো, ধমক দিবে না তো? রৌনক দিশার দিকে তাকিয়ে বলে, কি এমন কথা? আচ্ছা যাও, ধমক দিব না, বলে ফেলো। দিশা তখন রৌনকের দিকে তাকিয়ে বলে, আচ্ছা ভাইয়া, সানি ভাইয়ের কি হয়েছে? ওনাকে আর এখন দেখা যায় না কেন? আমাদের বাড়িতেও তো আর আসে না। রৌনক দিশার দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে খুব জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সানি তো আর এখন এখানে থাকে না। তাহলে কোথায় থাকে? সানি তো দেশের বাহিরে চলে গেছে। ওহ, কেন ভাইয়া? আসলে আমি পুরো খবরটা জানি না,
আর শুধু আমাকে ফোনে বলল যে ও চলে যাচ্ছে। ভাইয়া, আমার যতটুকু মনে হয়েছিল সানি ভাইয়া তোমাকে পছন্দ করত, তবে কিছু না বলে এভাবে কেন চলে গেল কেন? আমিও জানি সানি তুবাকে পছন্দ করত, আর আমি বলেছিলাম তখন যেন তুবাকে কিছু না জানে। হঠাৎ করে ওর কি হলো বুঝতে পারলাম না। কাল আমাদের পরীক্ষা শেষে তোবা বলছিল সানি ভাইয়ার কথা, বাট আমি ওকে জিজ্ঞেস করছিলাম সানি ভাইয়ের জন্য কিছু ফিল করে কিনা। তোবা তো বললো না, ওর নাকি সেরকম কিছু মনে হয়নি। এরপর কেটে যায় অনেকগুলো মাস, তারপর আপনাদের বাসা থেকে বিয়ের প্রস্তাব এলো। ছোট চাচু সব কিছু দেখে রাজি হয়ে যায়। আপনার মা অনেক জোর করে প্রথমে তোবা বিয়ে করতে মোটেও রাজি ছিল না, তারপর আঙ্কেল আর ছোট মার কথায় যদিও রাজি হয়, কিন্তু ওর ইচ্ছে থাকে অন্যরকম। কি ইচ্ছে ছিল সেটা কি জানতে পারি? তখনই দিশার চোখ যায় দূরে দাঁড়িয়ে থাকা তুবার দিকে। দিশা অবাক হয়ে অনুভবকে বলে। দূরে থেকে অনুভব খেয়াল করে তুবা ওদের দিকে এগিয়ে আসে, তবে এখানে এসেই প্রথমে দিশাকে দেখে বলে, কি ব্যাপার, তুই এখানে কেন? না ঘুমিয়ে ছাদে কি করছিস? পরক্ষণেই অনুভবকে খেয়াল করে বলে, আর তুই এই পাজিল লোকটার সাথে বসে বসে গল্প করছিস? অনুভব তুবার দিকে তাকিয়ে বলে, এই আমাকে ফাজিল ফাজিল বলাটা বন্ধ করো তো। ফাজিল লোককে ফাজিল বললে সমস্যা কোথায় সেটাই তো বুঝলাম না। হয়েছে তোদের এত রাত দুপুরে দুজন মিলে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করছিস? দিশা অনুভবের দিকে তাকিয়ে বলতে থাকে, ভাইয়া আপনি ঘরে যান, অনেক রাত হয়েছে, এবার যেয়ে ঘুমিয়ে পড়েন। আমারও ভীষণ ঘুম পেয়েছে। তুবা, তোর ঘুম পায়নি? তুই যাবি না নাকি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করবি? তখনই তুবা দিশার সাথে চলে যায়। অনুভব পিছনে দাঁড়িয়ে খুব বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর বলে, আম্মু যে পেতনি আমার ঘাড়ে এনে দিয়েছে না, জানি কখন সে না আবার আমার ঘাড় ঠিক মতো মোটকে ফেলে। তাও ভালো যে ওই ছেলের প্রতি ওর কোনো ফিলিংস ছিল না। আচ্ছা, যদি ফিলিংসই না থাকে তাহলে বাসর ঘরে বললো কেন? তারপর অনুভব নিচে নেমে চলে আসে। এইদিকে অনুভব আর দিশার কথা যে অন্য আরেকজন সম্পূর্ণটাই শুনে নেয়, এটা তো তারা কেউই জানতেও পারেনি। ফেন্সি তার মায়ের কাছে এসে বলতে থাকে, আম্মু, একটা খুব বড় সিক্রেট নিউজ আছে। ওই মেয়েটাকে তাড়ানোর একটা রাস্তা পেয়েছি। উড়ে এসে আমার অনুভবের ঘাড়ে জুড়ে বসেছে। আমি তো এই মেয়েকে অনুভবের ঘাড় থেকে তাড়িয়েই ছাড়বো। তখনই ডায়না বলে ওঠে, কি এমন সিক্রেট খবর বল তাড়াতাড়ি শুনি। তখনই ফেন্সি তার মাকে সম্পূর্ণটা খুলে বলে। ডায়না খুশিতে আটখানা হয়ে বলে, ও ভালোই তো শুনিয়েছিস, দেখ এবার কি চাল চালি। পরের দিন সকালবেলা ফারিয়া জামান ডাইনিং টেবিলে অনুভবকে বলতে থাকে, খাবার খেয়ে তাড়াতাড়ি তোমরা রেডি হয়ে নাও। কেন মা, কোথায় যেতে হবে? কেন, তুমি কি ভুলে গেছো কালকে যে তোমাকে ওর বাসায় যেতে দেইনি? তাই আজ তুমি তোমাদের নিয়ে ওই বাসায় যাবে, আর আজ রাতে ওখানেই থাকবে। আমি না গেলে হয় না? দিশা তো আছেই, তুবা ওর সাথে চলে যাবে। তোমার বিয়েটা কি দিশার সাথে হয়েছে না তোমার সাথে? তুমি ওর বর, তুমি ওকে নিয়ে যাবে। অনুভব আর চোখে তুবার দিকে তাকিয়ে থেকে আসলে সে তুবার দিকে তাকিয়ে ওর মন মর্জি বোঝার চেষ্টা করছে। তুবাকে কিছু না বলে নিচের দিকে তাকিয়ে খেয়েই যাচ্ছে। তখনই, জিজু, আপনি কেন অমত করছেন? চলুন আমাদের সাথে, আপনার ভালো লাগবে আমাদের বাড়িতে। টেবিলের সাইড থেকে রাবেয়া বলে ওঠে, ভাইজান মনে হয় শরম পাইতেছে, নতুন জামাই তো। ভাইজান, শরমের কিছু নাই, সবাইরেই যাইতে হয় বউ নিয়া পরের দিন শ্বশুর বাড়ি। আর ভাইজান, আপনি তো পায়ে হাইটা যাইবেন না, আপনার তো গাড়িতে বইয়া যাইবেন। গাড়ি থাকায় একটু কইরা ঘরে যাইয়া বইয়া থাকেন। অনুভব রাবেয়ার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, হয়েছে তোর সালেশন দেওয়া, সব কথাতেই তোর নাক গলাতে হবে, আর সব কথাতেই তোর পাকামি করতে হবে। যা ভাগ এখান থেকে। আরে
ভাইজান আমারে কেন ধমক দিতাছেন? আমি খারাপ কি কইলাম? পাশের চেয়ার থেকে ফারিয়া জামান বলে ওঠে। একদিক থেকে তো রাবিয়া খারাপ কিছু বলেনি, ও তো সত্যি কথাটাই বলেছে। দেখছেন ভাইজান, আম্মাও ঠিক বুঝতে পারছে আমি ঠিক কথা কইছি, যে আপনি খালি শুধুই আমারে লগে রাগ দেখান। রাবিয়া, তুই এখান থেকে যাবি নাকি আমি চলে যাব? না না ভাইজান, আপনি যাইবেন কেন? আমি যাইতাছি। আমি যাইয়া রান্নাঘরে কাম শেষ করি। বলেই রাবেয়া সেখান থেকে চলে যায়। ফারিয়া জামান অনুভবের দিকে তাকিয়ে বলে, শুধু শুধু মেয়েটার সাথে কেন রাগ দেখাচ্ছিস? ও সবসময় এত বেশি বেশি কথা বলে কেন আম্মু? খাবার টেবিলে বসে ডায়না আর ফেন্সি এতক্ষণ ওদের কর্মকাণ্ড দেখছিল। রাবেয়া চলে যেতেই ফেন্সি বলে, আচ্ছা মামিমা, আমি ওদের সাথে যাই। ফারিয়া জামান ফেন্সির মনোভাব বুঝতে পেরে বলে, আমার মনে হয় তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না। আমার মেয়ে বেড়াতে যেতে চাচ্ছে, তুমি বারণ কেন করছো ভাবি? ফারিয়া জামান তখন মনে মনে বলে, কেন যে বারণ করছি সেটা তো আমি বুঝতে পারছি। ওখানে যেয়ে তোমার ওই মেয়ে আবার কোন ঘুটির চাল শুরু করে দেবে কে জানে। তারপর ডায়নার দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাদের না আগামীকাল কোথায় যেন যাওয়ার কথা? তাহলে কিভাবে কি? ও যদি আজ ওদের সাথে যায় তাহলে কালকে তোমরা ওই কাজে কিভাবে যাবে? তখনই ডায়নার মুখটা চুপসে যায়। মা মেয়ের প্ল্যান ভেস্তে গেল। এটা ভেবে মা মেয়ে দুজনের মুখ অন্ধকার হয়ে যায়। ড্রয়িং রুমের দরজা দিয়ে ঢুকতে ঢুকতে রেশাদ বলে, বাহ, ভালো সময় তো এলাম। আমার ভীষণ খিদে পেয়েছে, আন্টি আমাকেও খেতে দাও। তখনই অনুভব রেশাদকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাহ, ভালো সময় তো এলাম। আমার ভীষণ খিদে পেয়েছে, আন্টি আমাকেও খেতে দাও। তখনই অনুভব রেশাদকে উদ্দেশ্য করে বলে ওঠে, তুই সবসময় এই খাবার টাইমে কেন এন্ট্রি নিস? খাবারের গন্ধটা কি তোর বাসা অবধি চলে যায়? আর তোর জন্য কি আম্মু খাবার বানিয়ে বসে আছে? রেশাদ হাসতে হাসতে ফারিয়া জামানের সামনে এসে বলে, আন্টি তোমার ছেলেকে কিছু বলবে? তোমার ছেলেটা সব সময় আমার সাথে এমন করে। তুমি ওর কথা শোনো না, তুমি চেয়ার টেনে বসো তো, আমি তোমাকে খাবার সার্ভ করে দিচ্ছি। করতে হবে না আন্টি, আমি নিজেই নিয়ে খেতে পারবো, আপনি বসেন। হ্যাঁ, সেটা তো পারবেই খাদক, বাড়িটা তো তোর জন্যই। তার মানে কি বলতে চাস তুই? আমাকে পর ভাবিস? আমি তোর কেউ না? ঠিক আছে, খাবো না নাস্তা, যাচ্ছি। বলে একটু অভিনয় করে পা বাড়ায়। আর তখনই ফারিয়া জামান বলে ওঠে, তুমি ওর কথা শুনছো কেন? খাবারগুলোকে ও বানিয়েছে, তুমি বসো তো। আসলে রেশাদ আর অনুভব সেই 5 বছর বয়স থেকেই একসাথে। ওদের বন্ধুত্ব, লেখাপড়া, বাইরে থাকা থেকে শুরু করে সব কিছুই একসাথে। তাই ফারিয়া যেমন কখনোই রেশাদকে অনুভব থেকে কম কিছু মনে করেন না। তিনি মনে করেন এটা তার আরেকটা ছেলে। রেশাদ ঠিক একইভাবে ফ্যামিলির সাথে একেবারে মিশে আছে। যেন অনুভব আর ওর বন্ধুত্ব ভাই বেশি বন্ধু কম। ফারিয়া জামানও তাকে নিজের মায়ের মতোই আদর করে। ফারিয়া যেমন যথেষ্ট আদর করে রিশাদকে। এতক্ষণ অনুভব আর রিশাদের খুনসুটিগুলো খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছিল দিশা। চেয়ারে বসেই একটা পরোটা প্লেটে নিয়ে সবজি দিয়ে মুখে দিচ্ছিল। আর চোখে দিশাকে দেখছিল রিশাদ। হঠাৎ দুজনের চোখাচোখি হতেই চোখ সরিয়ে নেয়। রিশাদ মনে মনে বলে, মেয়ে, তোমার ওই মায়াবী চোখ কি কিছু একটা বলতে যাচ্ছে আমাকে? রিশাদ অনুভবের দিকে তাকিয়ে বলতে থাকে, কি ব্যাপার, আজকে তোর প্ল্যান কি? পাশ থেকে ফারিয়া জামান বলে, আজ কোনো প্ল্যান নেই, আজ তোবাকে নিয়ে ওদের বাড়িতে যাবে এবং আজকে সেখানে থাকবে। আচ্ছা তাই নাকি? তাহলে তো খুব মজা, আমিও যাব নাকি সাথে? ভালো কথা বলেছ অনুভব, তোমার যদি আনকমফোর্ট ফিল হয় তাহলে না হয় তোমার সাথে রিশাদও যাবে। রিশাদের তো এই কথা শুনে মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করে। তখনই ফেন্সি বলে ওঠে, আমি যেতে চাইলাম, আমাকে বারণ করে দিলে, কিন্তু ওই রিশাদ ভাইয়াকে যেতে বলছো কেন? কারণ রিশাদ একজন ছেলে, অনুভব একটা ছেলে, দুইজনকে সঙ্গ দিতে পারবে তাই। পাশ থেকে ডায়না বলে ওঠে,
তোমার ছেলে বউ রেখে কি বন্ধুদের সাথে আড্ডা দিবে নাকি? সেটা না হয় ওদের দুজনকেই বুঝতে দাও। এদিকে গাড়ি এসে থামে যখন তুবাদের বাড়ির গেটের সামনে। তুবা গাড়ি থেকে নেমেই দৌড়ে গিয়ে বাড়ির ভেতরে চলে যায়। দেখেছো তো তোমার বোন কতটা স্বার্থপর, সবাইকে রেখে একা একাই বাড়ির ভেতরে চলে গেছে। আসলে ভাইয়া ও একটু এরকমই চঞ্চল প্রকৃতির। আসলে ও কোনো কিছু ভেবে করে না, যখন ওর যেটা ভালো লাগে সেটাই করে ফেলে। অনুভব ভিতরে আসতেই জিনিয়া বেগম ব্যস্ত হয়ে পড়েন নতুন জামাইকে আদর আপ্যায়ন করার জন্য। সমস্ত ঝামেলা শেষে রাতে যখন শুতে যাবে তখনই বাধে আরেক মহা ঝামেলা। তুবা যে রুমে থাকে সেই রুমে বেড থাকলেও সেখানে কোনো সোফা নেই। তাহলে কিভাবে ঘুমাবে এখন অনুভব? তুবা পায়চারি করছে। অনুভব খাটের এক কোণায় বসে আছে বেশ অনেকক্ষণ যাবত। তুবা পায়চারি করার পর হঠাৎ করে দাঁড়িয়ে যায়। অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, হলো তোমার চিন্তা ভাবনা শেষ? আমার ভীষণ ঘুম পাচ্ছে। তুবা অনুভবের মুখের দিকে তাকিয়ে বলে, আমার রুমে তো সোফা নেই, আমরা একটা কাজ করতে পারি, এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আপনি খাটের মধ্যে এ পাশে শুবেন, আমি ওই পাশে, মাঝখানে কোলবালিশ দিয়ে বর্ডার থাকবে। এই সামান্য একটা জিনিস বুঝতে এতক্ষণ সময় নিলাম? তুবা অনুভবের কথায় রেগে যেয়ে কোমরে হাত দিয়ে অনুভবের কাছে এসে হাত নাড়িয়ে কিছু বলতে যাবে, অমনি ফ্লোরে মনে হয় আগে থেকেই কিছু পানি পড়েছিল। সেই পানিতে স্লিপ কেটে তুবা অনুভবকে নিয়ে যেয়ে পড়ে একদম খাটের উপর। তুবা অনুভবের বুকের উপরে পড়ে। এভাবেই 5 মিনিট পার হয়ে যায়। তুবা চোখ খিচে বন্ধ করে আছে। অনুভব তুবার মুখে ফু দিতেই তুবা চোখ খুলে তাকায়, দেখে সে অনুভবের বুকের উপর। ঝট করে উঠতে যাবে তখনই কাপড়ে পা পেঁচে আবারও অনুভবের বুকের উপরে পড়ে। অনুভব এক দৃষ্টিতে তুবার দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকাতে দেখে তুবা অনেকটাই লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর বুকের উপর থেকে উঠে যায়। তারপর মাঝখানে কোলবালিশ দিয়ে দুজন দুই পাশে শুয়ে পড়ে, কিন্তু কারো চোখেই ঘুম নেই। তুবা ভাবতে থাকে তখনকার ঘটনা, কি হলো এটা? আর অনুভব ভাবতে থাকে, বিয়ে করেও বউর সাথে একই খাটে শুয়ে কোলবালিশে বর্ডার তৈরি করে শুতে হচ্ছে। ভাবনার অতল সাগরে ডুবে দুজনই একসময় ঘুমিয়ে পড়ে। ভোরের সূর্যমালা রক্তিম আলো ছড়িয়ে চতুর্দিকে ফর্সা করে পূর্ব আকাশে উদিত হচ্ছে। বাইরে কোনো গাছ গাছলা থেকে পাখির কিচিরমিচির শব্দ হচ্ছে। অনুভব ধীরে ধীরে চোখ খুলতেই তার বুকের কাছে ভারী কিছু একটা অনুভব করছে। তখনই সে চট করে চোখ খুলে তাকিয়েই দেখে কোলবালিশের খবর নেই। তুবা এসে তার বুকে মাথা গুজে মনের আনন্দে ঘুমোচ্ছে। অনুভব মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলতে থাকে, আমার সাথে না শোয়ার জন্য কত বাহানা, শেষমেশ কোলমালিশের বর্ডার, আর এখন সে বর্ডার ভেঙে একেবারে বুকের মধ্যে। হায়রে গন্ডি মেয়ে, তুমি কি জানো এই মুহূর্তে তুমি কোথায় আছো? অনুভব একবার চিন্তা করে যে তুবাকে তার বুক থেকে সরিয়ে বালিশে শুইয়ে দিবে। আবার চিন্তা করে থাক না কিছুক্ষণ এভাবেই তার বুকে। তার মনে হচ্ছে তুবা তার বুকে শুয়ে আছে দেখে তার অনেক শান্তি লাগছে। কিন্তু 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাওয়ার পরও যখন তুবা ঘুম থেকে জেগে ওঠে না, তখন অনুভব তুবার গালে স্পর্শ করতে করতে তুবা বলে 2 থেকে 3 বার ডাক দেয়। কিন্তু তুবা ঘুম থেকে না উঠেই অনুভবের বুকে নাক ঘষতে ঘষতে বলতে থাকে, আম্মু এত তাড়াতাড়ি ডেকো না তো, আর একটু ঘুমাই। অনুভব বুঝতে পারে যে তুবা এখনো স্বপ্ন দেখছে, তাই সে আবার একটু জোরেই ডাকে। তুবা ধীরে ধীরে চোখ খুলে দেখে সে অনুভবের বুকের মধ্যে। তখনই ঝট করে সরে লাফ দিয়ে সরে যে উঠে বসে। তুবা নিজেকে অনুভবের বুকে দেখে অনেকটাই লজ্জা পায়। নিচু স্বরে বলে, আমি তো ওই পাশে ছিলাম, এখানে কোলবালিশটা কোথায় গেল? অনুভব তুবার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলে, কোলবালিশটা কোথায় গেল সেটা তো আমিও জানতে চাইছি। বালিশটা কই গেল? রাতে কোনো জিন পরি আসলো না তো যে বালিশটা নিয়ে চলে গেল? তুবা অনুভবের দিকে তাকিয়ে বলে, আপনি সরিয়েছেন বালিশটা? তোমার কি তাই মনে হচ্ছে আমি বালিশ সরিয়েছি আর তোমাকে ইচ্ছে করেই আমার বুকের মধ্যে নিয়ে এসেছি? আমি কখন বললাম সেই কথা, পাজিল মানুষ একটা। বলেই খাট থেকে নেমে ওয়াশরুমে চলে যায়।
ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে গোসল সেরে বের হওয়ার সময় বাধে আরেক বিপত্তি। আগের বারের মতো এবারও সে কাপড় চোপড় না নিয়েই ওয়াশরুমে চলে গিয়েছে। এখন সে কিভাবে বের হবে? তুবা ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে তাকিয়ে এদিক সেদিক দেখতে থাকে। হঠাৎ দেখে অনুভব বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে আছে। তখনই অনুভব এগিয়ে আসে। অনুভবকে এভাবে এগিয়ে আসতে দেখে তুবা ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। অনুভব এগিয়ে এসে ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলতে থাকে, আজকে সারাদিন এটার মধ্যে থাকার চিন্তা ভাবনা আছে নাকি বের হবা? ভেতর থেকে তুবা খুব নরম সুরে আসতে বলে, আমি তো কাপড়টা আনতে ভুলে গেছি। ওপাশ থেকে বলে, সেটা তো বুঝতেই পেরেছি। প্লিজ দয়া করে একটু দিন না কাপড়টা। অনুভব কাপড়গুলো দিতেই তুবা পেটিকোট ব্লাউজ পরে কোনো রকমে কাপড়টা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তুবাকে এভাবে বের হয়ে আসতে দেখে অনুভব আর চোখে তুবার দিকে তাকায়। তখনই তুবা দরজা খুলে বের হতে নিবে, অনুভব হাত ধরে আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছ? আম্মুর কাছে। এইভাবে কেউ বাইরে যায়? আমি তো কাপড় পরতে পারি না, মামুনি পরিয়ে দিবে। অনুভব তুবার কাছে এসে ধীরে ধীরে বলে, এইভাবে প্রতিদিন অন্যের হাতে কাপড় পরার হলে কাপড় পরার দরকার নেই। এই কথা শুনেই তুবা রাগী লুকে অনুভবের দিকে তাকায়। অনুভব তখন বলে, এইভাবে তাকাচ্ছ কেন? আমি বলতে চেয়েছি যে শাড়ি পরার দরকার নেই। এ কথা শুনে তুবা রেগে অনুভবকে বলতে থাকে, এতই যদি ওনার হাতে কাপড় পরতে গেলে আপনার প্রবলেম হয় তবে আপনি পরিয়ে দিন। এ কথা বলেই তুবা মুখ চেপে ধরে দু হাত দিয়ে। এটা সে কি বলে ফেললো? তুবার কথা শুনে অনুভব ধীরে ধীরে তুবার কাছে এগিয়ে আসে এবং এক হাতে তুবাকে নিজের কাছে টেনে এনে তুবার গা থেকে শাড়িটা খুলে নেয়। তখনই তুবা রেগে বলতে থাকে, এই পাজিলু, কি করছেন আপনি? অনুভব তুবার একদম কাছে এসে ওর ঠোঁটের মধ্যে আঙুল দিয়ে খুব নরম সুরে বলতে থাকে, ইস, একদম চুপ, কোনো কথা না। তারপর কাপড় খুলে নিজের হাতে নেয়। এতে যেন তুবার অস্বস্তিটা বেড়েই যায়। সে দুই হাতে নিজেকে ঢেকে চুপচাপ দাঁড়িয়ে থাকে। অত অস্বস্তি হচ্ছে কেন? আমি তোমার দিকে তাকাচ্ছি না, আমি জাস্ট তোমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছি। তুবা লজ্জায় চুপচাপ দাঁড়িয়ে থাকে। অনুভব নিজের মোবাইলটা বের করে সেখানে শাড়ি পরানোর টিউটোরিয়াল দেখে তুবার শাড়িটা পরাতে শুরু করে। যতবারই অনুভবের হাত তুবার কোমরে স্পর্শ করছিল ততবারই তুবা কেঁপে কেঁপে উঠছিল, কিছুটা অস্বস্তিও হচ্ছিল। অবশেষে শাড়ির কুচি ঠিক করে শাড়ির আঁচলটা খুব সুন্দরভাবে ভাঁজ করে তুবার গায়ে জড়িয়ে দিয়ে অনুভব বলল, পারফেক্ট, আয়নায় দেখো তো ঠিকঠাক পরাতে পেরেছি কিনা। তুবা ধীরে ধীরে চোখ খুলে আয়নায় তাকিয়ে দেখে সত্যি অনেক সুন্দর করে শাড়ি পরিয়েছে। তুবা মাথাটা নিচু করে ধন্যবাদ বলে রুম থেকে বের হয়ে যায়। তখনই অনুভব মনে মনে বলতে থাকে, কি এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল, মনে যেন তোমার পেটে আমার হাতের স্পর্শ লাগছিল। আমার এমন কেন লাগছিল? এটা ভালোবাসার অনুভূতি ছিল? যে ডেঞ্জারাস মেয়ে কিন্তু আজ তো তেমন কিছু বলেনি, তবে কি লজ্জায় কিছু বলেনি? অনুভব নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে বলতে থাকে। হাত দিয়ে চুলগুলো পিছনে সরিয়ে দিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। এদিকে তুবা লজ্জায় রুমে আসছে না। প্রায় এক দুপুর কেটে গেছে, তবুও তুবার কোনো নামগন্ধ নাই। খাবার টেবিলে যাও বা একবার চোখাচোখি হয়েছিল, চোখটা অন্যদিকে সরিয়ে নিয়েছিল। একে তো শ্বশুরবাড়ি অপরিচিত জায়গা, তার মধ্যে এরকম একটা রুমের মধ্যে একা দম বন্ধ হয়ে আসার উপায়। কারণ সকালেই রিশাদ চলে গিয়েছে, বলেছে বিকেলে আবার আসবে। বিকেলের দিকে রিশাদ যখন তুবাদের বাড়ি এসে গেটের ভেতর প্রবেশ করতেই দেখতে পায় ওদের বাড়ির বাগানের সাইডে দিশা বসে বসে কি যেন করছে। রিশাদ সেই দিকে এগিয়ে যায়, দিশাকে উদ্দেশ্য করে বলে, কেমন আছেন আপনি? উপরের দিকে চোখ করে তাকিয়েই দেখে রিশাদ তার পাশে দাঁড়িয়ে আছে। তখনই দিশা তার হাত ঝাড়তে ঝাড়তে বসা থেকে উঠে বলে, এই তো তোমার পছন্দের একটা ফুল গাছ লাগিয়ে দিচ্ছিলাম। খুব ভালো, আপনি মনে হয় খুব ভালো বাগান করতে পারেন। তেমন না, তবে গাছ আমার ভালো লাগে। শুধু গাছ ভালো লাগে নাকি গাছে থাকা ফুলও ভালো লাগে? ওটাও ভালো লাগে। রিশাদ দিশার মুখের দিকে তাকিয়ে বলে, আর কি কি ভালো লাগে আপনার?
আপনি কি আমার ভালো লাগার লিস্ট চাইছেন? ভেবে নিন সেটাই। ভালো লাগার লিস্টে তো অনেক কিছুই আছে, তার আগে বলুন আপনার কি কি ভালো লাগে। ভালো লাগে এটা ভাবতে কেউ একজন আমাকে পাগলের মতো ভালোবাসবে, আমার জন্য অপেক্ষা করে থাকবে, তার চোখ দুটো দেখে আমার তৃষ্ণা মিটবে। আরো ভালো লাগে এটা ভাবতে যে সে আমাকে ছাড়া আর কিছু বুঝবে না। দিশা রিশাদের দিকে এগিয়ে এসে বলে, আরে ভাইয়া, আপনার ভালো লাগা তো দেখছি বেশ অদ্ভুত। কেন অদ্ভুত কেন? না মানে এই যে কারো ফুল ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, খেতে ভালো লাগে, আর আপনার সব ভালো লাগা একজন নারীকে ঘিরে। তুমি যেগুলো বলছো সেইগুলো ঠিক আছে, তবে আমি যেগুলো বলেছি সেইগুলো পেয়ে গেলে ওই ভালো লাগাগুলো এমনিতেই তৈরি হয়ে যাবে। প্রিয় মানুষটাকে পেয়ে গেলে তখন ঘুরতে ভালো লাগবে, প্রিয় মানুষের কাছে থাকলে মন ভরে খেতে ভালো লাগবে, আর প্রিয় মানুষটা নিজেই তো একটা ফুল, সেটা তো ভালো লাগবেই। এই আপনি কি কবি সাহিত্যিককে নাকি এভাবে রোমান্টিক ভাব নিয়ে কথা বলছেন? রিশাদ একটু মুচকি হেসে দিশার দিকে তাকিয়ে বলে, এত রোমান্টিকতা যার জন্য সে নিজেই তো বুঝতে পারে না। বাই দা ওয়ে, অনুভব কোথায়? মনে হয় রুমে আছে, আসুন আমরা ভিতরে যাই। বলে দুজন পা বাড়ায় বাড়ির ভিতরে। এদিকে অনুভবের হাল তো বেহাল। তুবাও ঘরে আসে না, ফোন দিয়ে ডাকবে তারও উপায় নেই। তুবার নাম্বার তো সেভ করেনি। অনেকক্ষণ পরে তুবা এসে আস্তে আস্তে দরজাটা খুলে ঘরে উকি দেয়। অনুভবকে উদ্দেশ্য করে বলে, রিশাদ ভাই এসছে, আপনাকে ডাকছে। তখনই অনুভব তুবাকে বলে, একটু রুমে আসো। তুবা রুমের মধ্যে প্রবেশ করতেই অনুভব ঠাস করে দরজাটা লাগিয়ে তুবাকে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে একদম মুখের কাছে মুখ নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, তোমার সমস্যাটা কি বলো তো? আজ সকাল থেকেই আমাকে এইভাবে একা রুমে রেখে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন? তুবা চোখ খিচে বন্ধ করেছিল। অনুভবের গরম নিঃশ্বাস তার মুখের উপর আশ্রে পড়ছিল। এতে করে যেন তুবা আরো হিমশীতল হয়ে যাচ্ছে। অনুভব তুবার কানের কাছে মুখ নিয়ে বলে, সকালবেলা শাড়ি পরিয়ে দিয়েছি, সেখানে কি আমার স্পর্শগুলো খুব খারাপ ছিল? তুবা মাথা ঝাঁকিয়ে না বলে, তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? আপনার সামনে আসতে আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে? জানি না, কেন? এমনি। তুমি চাও বা না চাও, আমি চাই বা না চাই, তারপরেও কিন্তু আমরা দুজনেই স্বামী স্ত্রী নামক বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাদের অতীত যা কিছুই থাক, কিন্তু আমাদের এখন এটাই মানতে হবে যে আমরা দুজন স্বামী স্ত্রী। তাই আমাকে লজ্জা পাবার কোনো কারণ নেই। আর তুমি যদি বলো তাহলে আমি পুরোপুরি লজ্জা ভেঙে দিতে রাজি আছি। তুবা অনুভবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলেই অনুভব হাত দুটো নিজের হাতের মুঠোয় ধরে ফেলে। আপনি একটা পাজিল লোক, ছাড়ুন আমাকে। ছেড়ে দিলেই তো আবার পালিয়ে যাবে, তখন আবার আমাকে একা একাই বসে থাকতে হবে। হবেন না, ছেড়ে দিন। রিশাদ ভাইয়া এসছে, আপনি ওনার সাথে গল্প করেন। অনুভব তুবার মুখের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তুবাকে ছেড়ে দেয়। তুবার সামনে এগোতে যাবে, হঠাৎ করে কাপড়ে পা বেঁধে ধপ করে পড়ে যেতে নিলে অনুভব এসে ধরে ফেলে। আর তুবা এসে অনুভবের বুকের উপর পড়ে। তুবার নাকে অনুভবের শরীরের ঘ্রাণটা যেতেই তার ভেতরে একটা অন্যরকম অনুভূতির তৈরি হয়। সে যেন ঘোরের মধ্যে চলে যায়। 2 মিনিট হয়ে যাওয়ার পরও যখন তুবা অনুভবের বুক থেকে সরছে না, তখন অনুভব ধীরে ধীরে তার হাত দুটো তুবার পিঠে এনে জড়িয়ে ধরে। তুবার কানের কাছে মুখ এনে ধীর স্বরে বলে, আমাকে ছেড়ে যতই পালিয়ে যেতে চাও, কিন্তু সময় তোমাকে যেতে দেবে না, সেই আমার বুকের ওপরেই এনে ফেলবে। তুবার কানের মধ্যে অনুভবের ঠোঁট স্পর্শ লাগতেই তুবার যেন জমে বরফ হয়ে যায়। তুবাকে এভাবে বুকে পেয়ে অনুভবের মধ্যে যেন এক শিহরণ তৈরি হচ্ছে। ধীরে ধীরে যেন সে নিজেকে কোথাও হারিয়ে ফেলছে। ডুবে যেতে ইচ্ছে করছে তার কোনো এক ভালো লাগার নদীতে। হঠাৎ করে দরজায় টোকা পড়তেই যেন দুজনেরই হুঁশ ফিরে। তুবা চোখ খুলে দেখে এখনো সে অনুভবের বাহুবন্ধনে আবদ্ধ। দরজার টোকার শব্দ বাড়তেই অনুভব তুবাকে ছেড়ে দেয়। তুবা দরজার কাছে এসে দরজা খুলতেই দেখে দিশা দাঁড়িয়ে আছে।
দিশাকে দেখেই অনুভব বলে ওঠে, শালিকার আসার সময় পেল না। কেন জিজু, আমি কি অসময়ে চলে এসেছি? একদম রং টাইমে এন্ট্রি হয়েছে তোমার। দিশা একটা হাসি দিয়ে বলে, সরি জিজু, তোমাদের রোমান্টিকতায় বাধা দেওয়ার জন্য। আমি তো আসলে বুঝতে পারিনি যে। তখনই তুবা দিশার দিকে তাকিয়ে জোরে জোরে চেঁচিয়ে বলে। একদম চুপ কর। অনুভবের দিকে তাকিয়ে বলে, অসভ্য ফাজিল একটা লোক যা তা বলে যাচ্ছে। অনুভব দিশার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলে। যা তা কি বললাম আমি? তখনই তুবা দিশাকে হাত ধরে টানতে টানতে রুম থেকে বের করে নিয়ে যায় বাহিরে। অনুভব তখন একা একাই বলে, মহারানী ভালোই খেপে গেছে। এভাবেই কেটে যায় ওদের একটা মাস। এর মধ্যে তুবা আর অনুভবের সম্পর্কটা কিছুটা নর্মাল। দুজন দুজনের সাথে এখন আর তেমন ঝগড়া করে না। তাই বলে যে ওদের সম্পর্কটা একেবারেই ভালো হয়ে গেছে সেরকমও না। তবে অনুভবকে আর আগের মতো সোফায় শুতে হয় না। দুজনেই এখন খাটে থাকে, তবে মাঝখানে কোলবালিশটা কিন্তু এখনো ঠিকই আছে। ওদের মধ্যকার স্বামী স্ত্রীর সম্পর্কটাও এখনো পুরোপুরি আগায়নি। দুজনের মনে দুজনের জন্য ভালোবাসা তো তৈরি হয়েছে, কিন্তু সেটা পুরোপুরি প্রকাশ হয়নি। আর ওদের শত্রু ফেন্সি আর ডায়না উঠে পড়ে লেগেছে ওদের সম্পর্কের ফাটল ধরানোর জন্য। একবার যদি শুধু কোনো একটা কিছু পেয়ে যায়, তবে সেটা কাজে লাগানোর মনোভাব নিয়ে বসে আছে ফেন্সি। ফারিয়া যেমন অনুভবকে উদ্দেশ্য করে বলতে থাকে, অনেক তো হলো অনুভব, এবার বিজনেসে জয়েন করো। এবার তো নিজের দায়িত্বটা বুঝে নিতে শিখো। আমি আর কতদিন? তোমার বাবা যাওয়ার পর থেকে আমি তো বিজনেস সামলিয়েছি, এখন থেকে সব দায়িত্ব তুমি নাও। আজ থেকে তুমি অফিসে বসবে, আমি তোমার কোনো অজুহাত শুনবো না। তুমি যেই কয়েকদিন আছো আম্মু, সেই কয়েকদিন আমি না হয় নাই বা গেলাম। তা বললে হবে না, বিয়ে শাদী করেছো, কয়দিন পরে বাচ্চা কাচ্চা বাবা হবে, এখন থেকে নিজের দায়িত্ব পালন করতে শেখো। বাচ্চা কাচ্চার কথা শুনে অনুভবের কাশি উঠে যায়। সে আর চোখে তুবার দিকে তাকায়। তুবাও এই কথা শুনে মাথা নিচু করে নেয়, আর মনে মনে ভাবে এখনো তো ভালো করে ভালোবাসা বিনিময়টাই হলো না, তার মধ্যে শাশুড়ি মা বাচ্চা পর্যন্ত চলে গেছে। ফারিয়া যেমন একটু জোর দিয়েই অনুভবকে বলে, যাও রেডি হয়ে আসো, আমার সাথে বের হয়ে হবে আজকে এবং আমার সাথে অফিসে যাবে। তুবাকে উদ্দেশ্য করে ফারিয়া জামান বলেন, তুমি যাও স্বামীকে অফিসের জন্য রেডি করিয়ে নিয়ে আসো। মামনি, উনি কি কোনো বাচ্চা ছেলে যে স্কুলে যাবে আর আমি রেডি করিয়ে নিয়ে আসবো? তুবার কথা শুনে সবাই হেসে দেয়। ফারিয়া জামান তুবাকে উদ্দেশ্য করে বলে, আপাতত না হয় সেটাই করো। এ কথা শুনে তুবা উপরে চলে যায়। কিছুক্ষণ পর রুমে উপস্থিত হয় অনুভব। তুবা অনুভবের কাছে এসে বলে, এই যে ছোট বাচ্চা, আপনার রেডি হওয়ার জন্য কি কি করতে হবে বলেন। অনুভব একটা হাসি দিয়ে বলে, প্রথমতই তোমাকে আমার কাছেই আসতে হবে। তুবা গোল গোল চোখ করে অনুভবের দিকে তাকাতেই অনুভব তুবাকে হাত ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। বইয়ের দায়িত্ব পালন করবে, তবে তো সবটাই করা দরকার। বলেই তুবাকে পিছন দিকে ঘুরিয়ে জড়িয়ে ধরে তুবার ঘাড়ে নাক ঘষতে থাকে। এতে করে তুবা যেন কেঁপে কেঁপে উঠছিল। ধীরে ধীরে অনুভবের দুষ্টুমি মাত্রা যেন বাড়তে থাকে। এক পর্যায়ে অনুভবের ঠোঁটগুলো তুবার ঠোঁট ছুঁয়ে যায়। তখনই তুবা অনুভবকে ধাক্কা দিয়ে বলে, আপনাকে রেডি হওয়ার জন্য বলেছে, না রোমান্স করার জন্য? এমনও হট বউ যদি সামনে থাকে, তবে সব ভুলেও তো রোমান্স করতে ইচ্ছে করবে। তুবা চোখ গরম করে অনুভবের দিকে তাকিয়ে বলে, কি বললেন আপনি? অনুভব তার হাতটা ধীরে ধীরে তুবার পেটের মধ্যে নিয়ে স্পর্শ করতেই তুবা তাকিয়ে দেখে তার পেট থেকে কাপড় সরে গিয়েছে, নাভিটা বের হয়ে আছে। সে সাথে সাথে কাপড় টেনে সেটা ঠিক করে নিয়ে রুম থেকে বের হয়ে যেতে নেয়। আর তখনই অনুভব তুবার হাত ধরে ফেলে। এতটাও লজ্জা পাবার কিছু নেই, আমি তোমার স্বামী না অন্য কোনো পুরুষ। আমি চাইলে শুধু ওইখানে কেন, তোমার শরীরে সব জায়গায় ছুঁয়ে দিতে পারি। তুবা অনুভবকে ধাক্কা দিয়ে বলে, অসভ্য লোক একটা, মুখে যা আসে তাই বলা শুরু করে। বলেই তুবা বাথরুমে ঢুকে যায়। আর তখনই অনুভব খুব জোরে জোরে হো হো করে হেসে ওঠে। অনুভব আজ মায়ের সাথে তাদের অফিসে এসেছে। মা তাকে বিজনেসের সমস্ত কিছু তথ্য বুঝিয়ে দিচ্ছে। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে একজন মধ্যবয়স্ক লোক। ফারিয়া যেমন ওনাকে দেখে অনুভবের উদ্দেশ্যে বলে ওঠে, ইনি হচ্ছেন আমাদের অফিসের ম্যানেজার।
ম্যানেজার সাহেব, আজ থেকে এই অফিসের নতুন বস হচ্ছে এই যে আমার ছেলে অনুভব মির্জা। ম্যানেজার সুন্দর একটা হাসি দিয়ে অনুভবের সাথে হ্যান্ডশেক করে। ম্যানেজার অনুভবের দিকে তাকিয়ে ভাবতে থাকে, কোথায় যেন দেখেছি পরক্ষণেই তার মনে পড়ে, হ্যাঁ বেশ কিছুদিন আগে হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে ওনাকে রাস্তায় ফেলে দিয়েছিল। আর তখনই পাশ থেকে কেউ একজন তাকে উঠিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর এই হচ্ছে সেই ছেলেটি। তখনই ফারিয়া জামান এর উদ্দেশ্যে ম্যানেজার সাহেব বলে, ম্যাডাম, আপনার ছেলে সাক্ষাৎ একজন ফেরেশতা। সেদিন ঝড়ের বেগে এসে যদি আমায় না বাঁচাতো তাহলে আজ আমি এখানে উপস্থিত থাকতে পারতাম না। ফারিয়া জামান অবাক হয়ে ম্যানেজারের দিকে তাকিয়ে বলে, কি বলছেন? আমার এই বাউন্ডালের ছেলে নাকি আবার আপনার উপকার করতে জানে? তখনই ম্যানেজার সাহেব সমস্ত কথা খুলে বলেন। এদিকে অনুভবও ওই একই কাহিনী ভুলেই গিয়েছিল, তারও মনে ছিল না। এবার সে ম্যানেজারের দিকে বেশ ভালোভাবে তাকিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, আপনি ভালো আছেন এখন? ম্যানেজার সাহেব বস হওয়ার পরেও এই ছেলের এমন ব্যবহার দেখে সে আবেগে আপ্লুত হয়ে যায়। যেমন মা তেমন তার ছেলে। এদিকে তুবা আজ খালি বাসায় বসে বসে এদিকে একা একা বোর ফিল করছিল তুবা। তাই সে ফারিয়া জামানকে ফোন করে শপিং এর উদ্দেশ্যে বের হয়। শপিং করার সময় হঠাৎ করে দেখা হয়ে যায় রনকের সাথে। আরে ভাইয়া, তুমি এখানে শপিং করতে এসছো বুঝি? আর কি এসছে তোমার সাথে? আমি একাই এসেছিলাম, কেউ আসেনি। আমার বন্ধুকে একটা গিফট দিব তো, সেই জন্য একটা ঘড়ি কেনার জন্য এখানে এসেছিলাম। তুই এখানে একা কেন? তোর বর কোথায়? ভাইয়া, উনি তো অফিসে, আর আমি একা একা বাসায় বোর হচ্ছিলাম, তাই একটু শপিং এ এলাম। তুমি এদিকে ওদিকে কি দেখছো ভাইয়া? তুমি কি কাউকে খুঁজছো? তুবার মুখে এমন কথা শুনে রনকের মুখটা শুকিয়ে যায় আর আমতা আমতা করে বলতে থাকে, না, কাউকে খুঁজবো কেন? আমার সাথে তো কেউ আসেনি। ঠিক আছে, তুই শপিং কর, আমি আসছি। তুবা যখন তার শপিং শেষ করে ব্যাগগুলো নিয়ে শপিং মল থেকে বের হয়ে আসে, তখনই হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লেগে হাত থেকে ব্যাগগুলো পড়ে যায়। আর তখনই তুবা চেঁচিয়ে বলে, অন্ধ নাকি? চোখে দেখে না? এইভাবে কেউ হাঁটে? মেয়েদের গায়ের সাথে ধাক্কা লাগতে খুব ভালো লাগে, তাই না? ও হ্যালো মিস্টার, কথা বলছেন না কেন? চলে যাচ্ছেন কেন? আপনি দাঁড়ান বলছি। এইভাবে গায়ের সাথে ধাক্কা দিলেন কেন? তুবার এমন কণ্ঠস্বর শুনে না চাইতেও সানি সেখানে দাঁড়িয়ে যায়। এতক্ষণ সে লুকিয়ে তুবাকে দেখলেও এখন তুবার কণ্ঠস্বর যেন তার ভেতরটায় অসহ্য যন্ত্রণায় দুমড়ে দিচ্ছে। তুবার কণ্ঠস্বর তাকে থামিয়ে দিতে বাধ্য করে। তখনই সে দাঁড়িয়ে যায়। তুবা তার সামনে এসে কিছু বলতে যাবে, তখনই সে মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে বলতে থাকে, সানি ভাইয়া, তুমি এভাবে চলে যাচ্ছিলে কেন? কোথায় ছিলে তুমি এতদিন? নিশ্চয়ই অনেক ভাইয়ার সাথে এসছো। ভাইয়া আমাকে মিথ্যা কথা বললো কেন? বলো না, কোথায় ছিলে তুমি এতদিন? সানি অসহায় মুখ করে তুবার মুখের দিকে তাকিয়ে থাকে। তুবা সানির হাতটা ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বারবার একই প্রশ্ন করতে থাকে, কোথায় ছিলে তুমি? কিন্তু সানি কিছু না বলে সেখান থেকে চলে যায়। তুবা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে। আর তখনই সামনে আসে রনক। এদিকে তুবা যখন সানির হাত ধরে বারবার তাকে জিজ্ঞেস করছিল, তখনই সেই মুহূর্তের ছবিটা কেউ একজন তার ফোনে ক্যাপচার করে নেয়। রনক ভাইয়া, তখন তুমি আমাকে কেন বললে তুমি একাই এসছো? তোমার সাথে কেউ আসেনি? ওটা সানি ভাইয়া ছিল না? কোথায় ছিল উনি এতদিন? আর উনি এখানে কি করছে? কোনটা সানি ছিল? আমি তো দেখিইনি। ওর সাথে তো অনেক বছর হয়ে গেল আমার যোগাযোগ নেই। রাত হয়ে গেছে, তুই একা কিভাবে যাবি? চল, আমি তোকে পৌঁছে দেই, আয় আমার সাথে। এ কথা বলেই রৌনক তুবার ব্যাগগুলো নিয়ে তার সাথেই গাড়িতে নিয়ে যায়। বাড়ির গেটে এসে গাড়ি থামতেই তুবা অনেক জোরাজোরি করে রৌনককে বাড়ির ভেতরে আসার জন্য, কিন্তু আসে না। সে অন্য একদিন আসবে বলে চলে যায়। এদিকে বাড়িতে প্রবেশ করতেই ড্রয়িং রুম থেকে ফেন্সি বলে ওঠে, ওই যে এসেছে তোমার আদরের দুলালি বৌমা, তার রঙ্গলীলা শেষ হয়েছে। এ কথা শুনে তুবা ফেন্সির মুখের দিকে তাকাতে ফেন্সি বলে ওঠে, ভাবখানা এমন ইনোসেন্ট যেন কিছুই জানে না, আলাভোলা মতো চেহারা করে থাকে।
ভেতরে ভেতরে তো ঠিকই শয়তানি। বাইরে যে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়। ফেন্সি আপু, আপনি এসব কি বলছেন? বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় মানে? থাক থাক, হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। ন্যাকা রানী কোথাকার। তুমি কি ভেবেছো তোমার এসব কেউ জানবে না? শপিং মলে ছেলেদের হাত ধরে দাঁড়িয়ে থাকা, ওদের সাথে ঘুরে বেড়ানো, বাড়ি পৌঁছে দিয়ে যাওয়া, তুমি একাই চালাক নাকি? ওটা আমার ভাইয়া ছিল, রনক ভাইয়া, আমার কাজিন। আমি একা একা আসবো দেখে ভাইয়া তার গাড়িতে করে আমাকে নিয়ে এসছে। শপিং মলে কি ভাইয়া হাত ধরে হাঁটাহাঁটি করেছিলে, নাকি আরো কয়েকজন আছে? ওই, কতগুলো ছেলের সাথে সম্পর্ক তোমার, বলো তো একটু। এই কথাগুলো শুনে তুবা হা হয়ে ফেন্সির মুখের দিকে তাকিয়ে থাকে। ফেন্সি তখন তার হাতে থাকা মোবাইলটা ফারিয়া জামানের দিকে এগিয়ে দিয়ে বলে, মামিমা, দেখো দেখো, এই যে প্রমাণ। তোমার বৌমা ছেলের হাতটা ধরে দিব্য দাঁড়িয়ে আছে। ফারিয়া জামান মোবাইলটা হাতে নিয়ে ছবিটা দেখে কিছু না বলে মোবাইলটা সেখানে রেখে তুবার দিকে একটু তাকিয়েই তার নিজের রুমে চলে যায়। উপর থেকে সিঁড়ি বেয়ে নামছিল অনুভব। সে পুরোটা না শুনলেও কিছুটা শুনে নিচে এসে ফেন্সিকে জিজ্ঞেস করে, এইখানে কি হয়েছে তোবা? তুমি এইখানে দাঁড়িয়ে আছো কেন এইভাবে? আর তখনই ফেন্সি খুব ন্যাকা করে বলতে থাকে, তোমার বউ রঙ্গলীলা করে এসেছে, এখন ন্যাকা সেজে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যেন সে ভাজা মাছ উল্টে খেতে জানে না। অসহায় ফেচ করে থাকে, অথচ দেখো কি কি করে বেড়ায়। বলে সে মোবাইলটা এগিয়ে দেয় অনুভবের দিকে। অনুভব ফোনটা হাতে নিয়ে দেখে মোবাইলের স্ক্রিনে দেখা যাচ্ছে তুবা একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে। তখনই অনুভব তুবার দিকে তাকায়। বিশ্বাস করেন, আমি কোনো ছেলের হাত ধরে দাঁড়িয়ে থাকিনি। আমি যখন শপিং থেকে বের হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করেই একটা লোকের সাথে আমার ধাক্কা লাগে। একটা লোকের সাথে ধাক্কা লেগে ব্যাগগুলো পড়ে গেলে আমি সেই ব্যাগগুলো উঠিয়ে নিতে সেই লোকটার উপর চেঁচামেচি করি। লোকটা তাকাতেই আমি দেখি ওটা সানি ভাইয়া ছিল। অনেক বছর পর আমার তার সাথে দেখা হতে আমি তাকে জিজ্ঞেস করছিলাম সে এতদিন কোথায় ছিল। সে কোনো জবাব দিচ্ছিল না। একসময় আমি তার হাত ধরে জিজ্ঞেস করি কোথায় ছিল এতদিন। শুধুমাত্র এতটুকুই ছিল। অনুভব বুঝতে পারে তুবার অবস্থা। তখনই সে ফেন্সির উদ্দেশ্যে বলে ওঠে, এটা নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? আগে তো জানতে হবে সব কিছু। আচ্ছা, আমি দেখছি। তুবা, আমার সাথে তুমি উপরে আসো। বলেই তোবাকে নিয়ে উপরে চলে যায়। এদিকে অনুভবের এরকম ব্যবহার দেখে ফেন্সি হতাশ হয়ে তার মার দিকে তাকিয়ে বলতে থাকে, এটা কি হলো আম্মু? এত প্ল্যান করে এত কিছু করলাম, আর এই অনুভবটা দেখো, বউকে কিছু না বলে উপরে নিয়ে চলে গেল। এতটাই বউ পাগল হয়ে গেছে। এই মেয়ে নিশ্চিত জাদু করেছে অনুভবকে। আমি তো কি বলছিলাম কি, আমরা কত কিছুই তো করলাম, কিছুতেই তো কিছু হলো না। চল আমরা আমাদের দেশে ফিরে যাই, এখানে থাকার কোনো দরকার নেই, শুধু শুধু কোনো প্ল্যানই কাজ হবে না। এদিকে অনুভব তোবাকে রুমে নিয়ে এসে বসিয়ে দেয়। এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, তোটা সানি ছিল। আপনি সানি ভাইয়াকে চেনেন? দিশা আমাকে ওনার সব গল্পই বলেছে সেদিন রাতে। আমি বুঝতেই পেরেছি তুমি আসলে উত্তেজিত হয়ে তার হাত ধরেই জিজ্ঞেস করছিলে। কিন্তু ফেন্সি আপু যেভাবে বললো, মা তো রাগ করে রুমে চলে গেল, আমার সাথে কোনো কথাই বললো না। মার কথা ভেবো না, রাগ কমে গেলে সে আবার তোমার সাথে কথা বলবে, তোমাকে আবার আপন করে নেবে। আরে ফেন্সিকে আমি দেখছি। আর তখনই হঠাৎ করে অনুভবের ফোনটা বেজে ওঠে। অনুভব ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে কেউ একজন সালাম দিয়ে বলে, সরি, আপনি আমাকে চিনবেন না। আমি তো তুবার সাথে কথা বলতে চাচ্ছিলাম, যদি আপনি অনুমতি দেন তো। অল্প একটু কথা বলবো। তুবা আপনার স্ত্রী, আপনার অনুমতিবিহীন আমি তার সাথে কথা বলতে পারি না। তাই অনেক কষ্ট করে রনককে দিয়ে আপনার নম্বরটা জোগাড় করেছি। আমি কি কথা বলতে পারি একটু তুবার সাথে? অনুভব তুবার দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, নাও কথা বলো, তোমার ফোন। তুবা অনুভবের মুখের দিকে তাকিয়ে থাকলে অনুভব আবার ইশারা দিয়ে ফোনটা নিতে বলে। ফোনটা কানে দেয়া মাত্রই ওপাশ থেকে শুনতে পায় সানির কণ্ঠস্বর। আর তখনই সানি বলতে থাকে, তুবা, কিছু মনে করো না, আমি তোমার হাজবেন্ডের নম্বরে ফোন দিয়েছি শুধুমাত্র তোমার সাথে একটু কথা বলার জন্য। তখন আমি তোমাকে শপিং মলে করে উত্তর দিতে পারিনি। কোথায় ছিলাম আমি?
জানো তোফা, তোমার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতাম, ঠিক তখন থেকে তোমাকে আমি খুবই পছন্দ করতাম, খুব ভালোবাসতাম তোমাকে। আমি তোমাকে এক মুহূর্তে না দেখলে যেন আমার দম বন্ধ হয়ে যেত, তাই সারাক্ষণই তোমাকে দেখার জন্য কত কিছু করতাম। এরই মধ্যে হঠাৎ আমি টের পাই মাঝে মাঝে আমার মাথায় প্রচণ্ড পেন হচ্ছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দেয়। এই কথা জানার পর বাবা আমাকে এখানে চিকিৎসা না করিয়ে এক প্রকার জবরদস্তি করে তার সাথে ইউএস নিয়ে যায়। সেখানে জানতে পারি আমার মাথায় একটা টিউমার, খুব দ্রুত ওখানে অপারেশন করতে হবে, এবং অপারেশনের পর হয়তোবা আমি আর বেঁচে নাও ফিরতে পারি। এক সময় সে সার্জারিতে হয়, আল্লাহর অশেষ সময়তে আমি বেঁচে যাই, কিন্তু হারিয়ে ফেলি আমার জীবন থেকে সব থেকে কাছের ভালো লাগা ভালোবাসার মানুষটাকে। এক সময় রনের কাছ থেকে জানতে পারি তোমার বিয়ে হয়ে গিয়েছে। অসহ্য কষ্ট আর যন্ত্রণাকে বুকে চেপে রেখে আর ফিরে আসিনি, কিন্তু কোনো এক এমার্জেন্সি কাজে আমাকে দেশে ফিরে আসতে হয়। আর এখানে এসে তোমার সাথে দেখা করার লোভটা সামনে রাখতে পারিনি, দূর থেকে দেখবো ভেবেই চলে যাচ্ছিলাম। কিন্তু নিয়তির কি খেলা, সেই তোমার সামনে এনেই আমাকে দাঁড় করালো। আমি চাইনি সামনে এসে তোমার জীবনে কোনো ঝড় সৃষ্টি করতে, তাই সেখান থেকে ওইভাবে চলে গিয়েছিলাম। এই কথাগুলো তোমাকে আমি বলতে চাইনি, কিন্তু বুকের ভেতর যে কষ্টটা সেটা চেপে রাখতে পারছি না। আজ আমি আবার ইউএস ফিরে যাচ্ছি। যাওয়ার আগে তোমাকে এই কথাগুলো আমার বলার ছিল। তুমি ভালো থাকো, সুখী হও, এই দোয়া করি। বলেই ফোনটা কেটে দেয় সানি। অনুভব রুমের মধ্যে প্রবেশ করেই দেখে ফোনটা কানেই, তুবার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। অনুভব এগিয়ে এসে তুবার হাত থেকে ফোনটা নেয়, আর তুবার সাথে সাথেই অনুভবকে জড়িয়ে ধরে। অনুভব তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথাটা নেয় আর বলতে থাকে, আসলে আমাদের জীবনটাই অদ্ভুত। অনেক কিছু হয়তো আমাদের অজানায় থাকলেই ভালো হয়। আমাদের মনকে বোঝাতে হয় যে আল্লাহ যা আমার জন্য রেখেছে সেটা যেভাবেই হোক আমারই হবে, আর যেটা আমার না সেটা কখনোই কোনোদিন আমার হবে না। এ কথাগুলো বলেই তুবাকে বুকের সাথে জড়িয়ে ধরে, আর তুবাও যেন বিশ্বস্ত এই বুকটা পেয়ে নিজেকে নিজেই বলে ওঠে, আসলে আমি অনেক ভাগ্যবতী আপনার মতো স্বামী পেয়ে। এ কথাগুলো বলেই সে তুবাকে তার বুকের সাথে আরো জড়িয়ে ধরে। তুবা যেন বিশ্বস্ত এই বুকটা পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করে, তাই সে মনে মনে বলে, আসলে আমি অনেক ভাগ্যবতী আপনার মতো স্বামী পেয়ে। তো বন্ধুরা, আমাদের গল্পটা এখানেই শেষ করছি। এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে।